হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। তো 9th মে NTPC CBT 2 লাস্ট শিফট যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো তোমাদের সলভ করাবো। এই প্রশ্নটাকে টাফ বলা হয়েছে, মানে বলা হয়েছে নাকি টাফেস্ট এটা, সেই জন্য এটা তোমাদের সবার প্রথমে করাচ্ছি। ঠিক আছে, কি বলেছে দেখো, PQRS হলো ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তীয় চতুর্ভুজ। ঠিক আছে, তো আমাদের তার মানে কী করতে হবে, একটা বৃত্ত এখানে আঁকতে হবে। ওকে, এই হচ্ছে বৃত্ত। এবার বলছে যে PQRS হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, তো চলো আমরা একটি বৃত্তস্থ চতুর্ভুজে এঁকে নিই PQRS। তো PQRS, ঠিক আছে, এই ক্লিয়ার। আর কি বলছে, ও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। সাপোজ ধরো ও গেছে এরকম জায়গা দিয়ে, ও সাপোজ ধরো গেছে এরকম জায়গা দিয়ে, ও ধরো গেছে। ওকে, এটা হচ্ছে ও। আর বলছে কি, আচ্ছা নামকরণ করে দিই। এটা হচ্ছে তোমাদের P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে তোমাদের R, এ হচ্ছে তোমাদের S। বলছে PQR মানে এইটা, PQR মানে এইটা। আর বলছে PSR মানে এইটা। দেখো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি হয়। এদের অনুপাত বলছে 11 আর 7, তার মানে এটা হবে 110। এই কোণটা তোমাদের হয়ে যাবে 110, আর এই কোণটা, দুটো কোণের সমষ্টি 180, এটা 110 হলে এটা কত হবে, 70 হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার কি বলছে, বলছে PQ এবং QR, মানে PQ মানে এই বাহু আর QR মানে এই বাহু, এই দুটো বাহু সমান। ঠিক আছে, যেই এটা সমান বললো, আমরা একটা কাজ করতে পারি। আমরা কি করতে পারি, আমরা এই PRকে যোগ করে দিতে পারি। ঠিক আছে, এবার দেখো PR এর ওপর দিয়ে কিন্তু এই বিন্দু নাও যেতে পারে, যদি যেত তাহলে অন্য কথা হতো, খুব ইজিলি সমাধান হয়ে যেত, কিন্তু বলা নেই। সো আমরা এই বিন্দুটাকে PR এর ওপর দিয়ে টানবো না, তখন PO আর OR হয়ে যেত এই বৃত্তটার ব্যাস, মানে ব্যাসার্ধ। ঠিক আছে, সো আমরা যেহেতু এর ওপর দিয়ে আনিনি, সো প্রশ্নই নেই সেটার। তো P আর R, এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের 110, আর এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহুর বিপরীত কোনো সমান হবে। ঠিক আছে, এটা 110, এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে বাকি দুটো কত হবে, 110 আর 70, তাহলে 180 হতো। তাহলে এইটা আমাদের হয়ে যাবে 35, এইটুকু আমাদের কত হবে 35, আর এইটা আমাদের কত হবে, এটাও আমাদের হবে 35। আমি বাইরে লিখছি যাতে আমার ভেতরে খুব একটা গ্যাঞ্জাম না হয়। ঠিক আছে, এটাও আমার হবে 35, এটাও আমার হবে 35। ঠিক আছে, এবার কি বলছে দেখো, এবার তোমাদের বলছে যে তাহলে OPQ এর তোমাদের মান নির্ণয় করতে বলেছে। OPQ মানে কোনটা, এটা হচ্ছে আমাদের O ছিল। ক্লিয়ার, তার মানে OPQ, এই হচ্ছে আমাদের OP আর এই হচ্ছে আমাদের Q। তো OPQ এর মান বার করতে বলেছে, মানে এই যে কোণটা আছে, এই যে কোণটা, এই কোণটার মান আমাদের বার করতে বলেছে, এই কোণটার মান আমাদের বার করতে বলেছে। হলো ক্লিয়ার? দেখো এর জন্য আমরা কি করতে পারি, আমরা এদিকে একটা রেখা এখানে টেনে দেবো, এই রেখাটাকে আমরা টানবো এই যে। ঠিক আছে, এবার দেখো এইটা আমাদের পরিধিস্থ কোণ, এইটা 110 ডিগ্রি, এইটা 110 ডিগ্রি। আর আমরা জানি পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়, বা উল্টো বলতে পারো, কেন্দ্রস্থ কোণ মানে কোণ ও বাইরের দিকে যেটা তৈরি হয়েছে সেটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে তুমি বলো যে এইটা যদি আমার 110 হয়, তাহলে এইটা আমার কত হবে, এইটা হবে 220। আচ্ছা, এইটা যদি 220 হয়, এর ভেতরের পোর্শনটা টোটাল কত হবে, এর ভেতরটুকু এই টোটালটা আমাদের কত হবে 140। কেন হচ্ছে 140 হবে, কারণ আমরা জানি টোটালটা 360, বাইরেরটুকু 220 হলে ভেতরেরটুকু 140ই হবে। ঠিক আছে, এবার দেখো আমরা দেখতে পাচ্ছি OP আর OR, ভালো করে বোঝো, OP আর OR হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ, তার মানে এরা সমান, এরা সমান মানে এদের বিপরীত কোণগুলো সমান হবে। তার মানে এই কোণ, এই কোণ, এই যে এই কোণ যদি এ ডিগ্রি হয়, এই কোণও তোমাদের এ ডিগ্রি হবে। ঠিক আছে, তাই এইটা 140, তাহলে বাকি থাকলো আমাদের 40, কারণ টোটাল একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ OPR একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে বাকি থাকলো 40কে দুটো পার্টে ভাগ করে দাও, মানে এই ও এর মানে এ ডিগ্রির ভ্যালু হবে 20। তোমাদের কী জিজ্ঞেস করেছে, OPQ এর মান জিজ্ঞেস করেছে, মানে এই পুরো কোণটা, এই যে পুরো কোণ, এই পুরো কোণটার মান জিজ্ঞেস করেছে। দেখো এ ডিগ্রির মান হচ্ছে 20, আর এইটার মান হচ্ছে 35 আর 20, তার মানে 55।
ক্লিয়ার? অ্যান্সার কত হবে আমাদের 55। এটা তোমাদের এক্সপ্লেন করলাম বলে আস্তে আস্তে করলাম বলে দেরি হলো, কারণ জিওমেট্রি এমনি অনেকের কাছে ভয়ের ব্যাপার হয়, আর তারপর যদি আমি স্পিডে করি অনেকের মাথায় থিওরামও থাকে না, গুলিয়ে যায়। অনেকগুলো থিওরাম ইউজ করেছি। প্রথম যে থিওরাম ইউজ করেছি সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি হয় 180 ডিগ্রি। দ্বিতীয় যে থিওরাম ইউজ করলাম সেটা হচ্ছে এই যে পরিদৃষ্ট কোণ, এই পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ, মানে বাইরের দিকে, ভেতর দিকে নয় কিন্তু বাইরের দিকে, ঠিক আছে? 220। তুমি এই 70 দিয়েও করতে পারতে, 140ই বেরোতো। দেখো এটা যদি 70 হয় তাহলে এর বিপরীত কেন্দ্রস্থ কোণ মানে এইটা কত হবে? 140 হবে, এর দ্বিগুণ হবে। আর এদিক দিকে করলে 110, এর উল্টোটা কত হবে? 220 হবে। তাহলে এইটা যদি 220 হয়, টোটাল 360, তাহলে ভেতরটা কত হবে? 140 হবে। এবার দেখো ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, ও পি আর ত্রিভুজ তৈরি হচ্ছে। ও পি আর ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান কেন? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এদের বিপরীত কোণগুলো সমান হবে। এই বাহুর বিপরীত কোণ কোনটা? আর কোণ। আর ও আর এর বিপরীত কোণ কোনটা? পি কোণ। দুটো সমান হবে। এটা 140, বাকি দুটো 40, টোটাল 40 হবে, তার মানে 20 ভাগ হয়ে যাবে। এবার দেখো আমাকে চেয়েছি কি আমাদের এই নীল কোণটার মান বার করতে বলেছে, ও পি কিউ এর মান, মানে এই কোণটার মান বার করতে বলেছে, কোণ পি এর মান বার করতে বলেছে। টোটালটা না, এইটুকু, ঠিক আছে? তাহলে এটা যদি 35 হয় আর এটা যদি 20 হয়, টোটাল যোগ করলে কত হবে? 55। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটাকে অনেকে টাফ বলেছে, অনেকেই আমার কাছে বলেছে সেই প্রশ্নটা ভীষণ টাফ, দয়া করে এই প্রশ্নটা করান। দেখো যারা রেলওয়ের সাথে সাথে এসএসসি দেয়, মানে স্টাফ সিলেকশন দেয়, স্কুল সার্ভিস না, স্টাফ সিলেকশন, তাদের কাছে এই প্রশ্ন কোনো নতুন প্রশ্ন না। কারণ স্টাফ সিলেকশনে এই প্রশ্ন বহুবার আগে জিজ্ঞেস করা হয়েছে, টিসিএস জবে থেকে এসছে, এই প্রশ্ন তো নর্মাল প্রশ্ন, কমন প্রশ্ন, ওল্ড প্রশ্ন হয়ে গেছে এসএসসিদের কাছে যারা স্টাফ সিলেকশন দেয়, ঠিক আছে? কিন্তু যারা প্রথমবার এনটিপিসি দিচ্ছে তাদের পক্ষে অনেকের কাছে প্রবলেম আছে, যারা পুরনো তাদের কাছে কোনো প্রবলেম নেই। কী করবো? এটা একদম ইজি প্রশ্ন, নিজেরা একটু ট্রাই করো সলভ করার, যারা পারছো। এটা মুখে মুখে সলভ হয়ে যায়, ঠিক আছে? ডিফারেন্স নাও, ডিফারেন্স নিয়ে সলভ করো, বেরিয়ে যাবে। ওকে চলো আমি সলভ করছি। দেখো অনেকে কি করে, অনেকে করে কি 11 কি বলেছে আগে বলে দিই, বলেছে 4টে সংখ্যা আছে, 11, 15, 20 এবং 30, এই 4টে সংখ্যা আছে, ঠিক আছে? আমি একটু সরিয়ে লিখছি, 20 এবং 30 এই 4টে সংখ্যা আছে। বলেছে এদের থেকে কে বিয়োগ করা হলে এরা হয়ে যায় সমানুপাতিক, ঠিক আছে? ইকুয়ালি প্রপোর্শনাল হয়ে যায়। তো আমি এর থেকে কে বিয়োগ করে দিচ্ছি, এবং এরা কি হয়ে যাবে? এরা হয়ে যাবে ইকুয়ালি নাকি প্রপোর্শনাল হয়ে যায়, এই হয়ে যায়। কী হয়? ইকুয়ালি প্রপোর্শনাল মানে কি, এদের যে রেশিও আর এদের যে রেশিও সমান হয়ে যায়। তোমাকে বলেছে এই কে এর ভ্যালু কত সেটা আগে বের করতে হবে, করে এই ইকুয়েশানে পুট করে এদের মধ্য সমানুপাতি বার করতে হবে, ঠিক আছে? মধ্য সমানুপাতি মানে কি, ধরো এ আর বি আছে, এদের মধ্য সমানুপাতি কি, এদেরকে ইন্টু করে স্কোয়ার রুট করে দাও, এদের মধ্য সমানুপাতি বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার এর জায়গায় এখানে বলা আছে 2k+2, আর বি এর জায়গায় এখানে বলা আছে 3k²। তার মানে বেসিক্যালি আমাদের কে ইকুয়াল টু কত সেটা জানার দরকার, তবেই আমরা ভ্যালু পুট করতে পারবো, তবেই আমরা এই ফর্ম্যাটে আনতে পারবো এবং তাকে রুট করতে পারবো। হলো ক্লিয়ার? তো অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। আর কেনই বা বুঝবে না, প্রশ্নপত্র তো নতুন নয়। তো কী করবো? দেখো এক হতে পারে এর সঙ্গে এটাকে ইন্টু করো, এর সঙ্গে এটাকে ইন্টু করো, ক্রস মাল্টিপ্লাই করো, করে কে এর ভ্যালু বার করো, এটা হতে পারে। কিন্তু আমরা সেটা করবো না, কারণ সেটা করলে তো মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আর মেথড বলতে কী বোঝাচ্ছেন? দেখো কী করার দরকার, অনেক মেথড আছে, 3-4টে মেথড আছে, আমি তোমাদের একটা মেথড দেখাচ্ছি যেটা ইজিয়েস্ট মেথড। কী করবো? বাকিগুলোও ইজি, একটু হয়তো টাইম কম বেশি নেয়। কী করবো? এই দুটোর মধ্যে গ্যাপ দেখো, কত গ্যাপ আছে এই দুটোর মধ্যে? গ্যাপ 4। ক্লিয়ার হলো? এই দুটোর মধ্যে গ্যাপ দেখো, কত গ্যাপ আছে এই দুটোর মধ্যে? 10। তুমি 10 দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করো, আর 4 দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করো। ওপরের টুকু নাও, নিচের টুকু নেওয়ার দরকার নেই। 10 দিয়ে ওপর টুকুকে গুণ করো, তাহলে কত হচ্ছে? আমি লিখে দেখাচ্ছি, পরীক্ষার সময় তো মুখোমুখি হয়ে যাবে, ঠিক আছে? ইকুয়াল টু 4 দিয়ে এদিকে গুণ করছো, কত হচ্ছে? 420 মাইনাস কে, আচ্ছা সরি এটা কে, আসলে এক্স লেখা অভ্যাস তো, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছ এটা 110 হবে, আর এদিকে 80 হবে। 110 থেকে 80 বিয়োগ হলে কত হয়? 30 হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ 10k হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ 4k হচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে? 6k হচ্ছে, ঠিক আছে? তাহলে কে এর ভ্যালু এখান থেকে কত আসছে? 5। তুমি দেখো এত ইজিলি আমার অ্যান্সার বেরোলো। এগুলো কি মুখে করা যেত না? একদম করা যেত। তুমি যদি এখানে আমি আমি লব নিয়েছি, তুমি হর নিয়ে দেখতে পারো, সেম হবে। যে কোনো একটা মানে পোর্শন নেবে, ওপরটাকে নিলে এটারও ওপরে নেবে, এটারও ওপরে নেবে, নিচেরটাকে নিলে এটারও নিচেরটা নেবে, এটাও নিচেরটা নেবে। কী করবে? এদের ডিফারেন্স দিয়ে এটাকে গুণ করবে, এদের ডিফারেন্স দিয়ে এটাকে গুণ করবে। ক্লিয়ার হয়েছে? কত হচ্ছে আমার? কে বেরিয়ে গেল। এইবার তুমি করো, এবার তোমার ঠেকায় কে? সবই তো বেরিয়ে গেছে স্যার, আর কি করতে আমাকে দাঁড় করিয়ে রেখেছেন? তো রুটও বাদ দাও। দেখো 2k+2, কে এর ভ্যালু 5 বলে, এটার ভ্যালু কত হচ্ছে? 12, তাই না? এটা ভ্যালু কত হচ্ছে আমার? 12।
আচ্ছা 3k² কত হচ্ছে, কে এর ভ্যালু কী হচ্ছে 5, 5 স্কোয়ার মানে 25, 25 ইন্টু 3 মানে কত হচ্ছে 75। তোমাকে এই দুটোর কী বলেছে, রুট বের করতে বলেছে। এই দুটোর রুট যদি বের করো, দেখো কী করে করব, এখানে অনেকে আটকে যায়। দেখো এখানে তো আমার ভালো করে দেখো, এই জায়গায় আমার কী আছে 4 ইন্টু 3 আছে, আর এই জায়গায় আমার কী আছে 3 ইন্টু 25 আছে, ঠিক আছে। তার মানে 4 থেকে একটা 2 বেরোলো, 3 থেকে একটা 3 বেরোলো, 25 থেকে একটা 5 বেরোলো, 5 দুগুণে 10 আর 30, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমার 30। ক্লিয়ার হলো? এ হচ্ছে ইজিয়েস্ট, এ হচ্ছে তোমার ইজিয়েস্ট। আর কিছু করার দরকার নেই, জাস্ট এই মেথডটাকে শেখো। এছাড়াও আর একটা মেথডও আছে, যদি তোমরা বলো সেটা শিখিয়ে দেবো, সেটা অনেক সময় কাজে লাগে। দেখো এই জায়গায় না, এখানে বিয়োগ বলেছে, অনেক সময় বলে যোগ, সেম জিনিস ইউজ করবে, কোনো উল্টোপাল্টা জিনিস না, সেম ইউজ করবে। বিয়োগ বলেছে, অনেক সময় যোগ বলে। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটাকে কিন্তু আমরা নর্মাল মেথডে যে তোমাদের যে সমস্ত পরিচিত শর্টকাট আছে বলতে পারো, সেই মেথডে হবে না। কারণ যিনি পরীক্ষক তিনি টার্গেট করেছিলেন যে এই প্রশ্নটাকে উনি দেবেন এবং এই প্রশ্নটা কোনো শর্টকাটে খাটবে না, ঠিক আছে। এই প্রশ্নটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে, কিন্তু আমরা আমাদের সামান্য যেটুকু বুদ্ধি আমাদের ভাড়ারে আছে তা দিয়ে আমরা তার এই প্রচেষ্টাকে বিট করতে পারি। কীভাবে? আমরা ক্যালকুলেশনটাকে কমিয়ে আনতে পারি, ঠিক আছে। তো কী করে করব, নিজেরা আগে ট্রাই করো, তারপর আমি তোমাদের এখানে সলিউশন করব, ঠিক আছে। চলো ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো। দেখো সলিউশন তোমাদের বলছে 1166, এইটা তোমাদের অ্যান্সার বলছে, ঠিক আছে। বলছে যে এ একটি দ্রব্য 12,300 টাকা মূল্যে ক্রয় করে, এ ক্রয় করে, তাহলে এর সিপি কত আমার 12,300, ঠিক আছে। এবং তার উপর সে কী করছে 200 টাকা খরচ করছে, তাহলে এর সঙ্গে সে আরও কী করছে, সে 200 টাকা খরচ করছে। তার মানে তার ওভারঅল খরচ কত পড়ছে, এক তো সে ক্রয় মূল্য খরচ করেছে মানে জিনিসটা কিনেছে, আর দুই তার উপর আবার 200 টাকা খরচ করছে, তার মানে সে কিন্তু 12,500 টাকা ওভারঅল খরচ করেছে, ঠিক আছে, মোট টোটাল। অর্থাৎ এইটাই তার কস্ট প্রাইস হয়ে গেল। এবার সে কী করছে, সে দ্রব্যটা বিকে বিক্রি করছে কত লাভে, 10% লাভে। বলা আছে 10% লাভ মানে কি 10:11, 10% লাভ মানে কি 10:11। বি আবার কী করছে, সেটা সিকে 6% লাভে বিক্রি করছে। দেখো 6% মানে কি 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, 106 টাকা হবে বিক্রয় মূল্য। এটাকে যদি কাটাকুটি করো 2 দিয়ে, তুমি দেখতে পাচ্ছ 50 আর এটা হচ্ছে 53। তো আমরা এখানে 100 আর 106 না লিখে 50 আর 53 লিখছি, ঠিক আছে। কীভাবে হচ্ছে আশা করি বুঝতে পারছো, CBT 2 দিয়ে এসছো, সেই সব মেথড তো তোমাদের জানা উচিত। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুটোকে গুণ করলে আমাদের এখানে হচ্ছে 500, সাকসেসিভ চেঞ্জ হচ্ছে। আর এখানে গুণ করলে আমরা কত পাচ্ছি, দেখো 11 ইন্টু 3 মানে 3, 5 আর 3 8, 5, ঠিক আছে। তো 500 টাকার জিনিস তুমি 583 টাকায় বিক্রি করো, ঠিক আছে। এই 500 মানে হচ্ছে এই 1200 মানে 12,050, ঠিক আছে। তো 500-র ভ্যালু হচ্ছে তোমাদের 12,500, 50 নয় 12,500। তো 1 ইউনিটের ভ্যালু কত, 500 ইউনিটের ভ্যালু যদি এটা হয়, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে 5, তাই না। 1 ইউনিটের ভ্যালু কত হবে 5 নয় 25, ঠিক আছে। 1 ইউনিটের ভ্যালু কত হবে 25, তাহলে এইটার ভ্যালু কী হবে ইন্টু 25 করো। তো এখানে ইন্টু 25 করলে আমরা কী পাচ্ছি, ইজি 75-এর 5 হাতে থাকলো 7, 200, 207, তার মানে 7 রয়েছে, 20 রয়েছে, 25 ইন্টু 5 করলে 125, ওদিকে 20 রয়েছে 145। তার মানে তুমি 12,500 টাকার জিনিস, এটা এ ছিল, এ যে দামে কিনেছিল বা 200 টাকা ব্যয় করার পর যা হয়েছিল, এবার সি এর কাছে যখন সেটা এসছে তখন এই দাম হয়ে গেছে। কী দাম হয়ে গেছে, 14,575 টাকা হয়ে গেছে, ঠিক আছে। হাত ঘুরে যখন এসছে তখন সি এর কাছে দামটা এই হয়েছে 14,575 টাকা। 500 ইউনিটের ভ্যালু যদি এই হয়, 1 ইউনিটের ভ্যালু 25, তাহলে 583 ইউনিটের ভ্যালু কত, 583 ইন্টু 25 করলে এইটা আসে, ঠিক আছে। এইগুলো তোমাকে খুব দ্রুত করতে হবে। এগুলো যদি তুমি দ্রুত না করতে পারো তাহলে বুঝতে পারো তোমার ক্যালকুলেশনের প্রবলেম আছে। ক্যালকুলেশন শিখতেই হবে, শর্টকাট মানে কিন্তু ক্যালকুলেশন নেই। অনেকে ভাবে শর্টকাট মানে বোধহয় ক্যালকুলেশন নেই, তা কিন্তু নয়, ঠিক আছে। ক্যালকুলেশন তোমাকে শিখে রাখতেই হবে। চলো, তো সি এর এখন ক্রয় মূল্য কত হয়ে গেছে, এত। সি কী করছে, এর উপর এত টাকা বাড়িয়ে মূল্য ঠিক করছে, তাহলে সি এর এমপি মানে মার্কড প্রাইস কত হচ্ছে, সি এর মার্কড প্রাইস এক তো 14,575 টাকা সে জিনিসটা কিনেছে, তার উপরে সে 2,915 টাকা এক্সট্রা আরও এখানে কী করছে, অ্যাড করছে। তাই টাকাটা কত হয়ে যাচ্ছে, দেখো 75 আর 15 90 হচ্ছে, ঠিক আছে। 5 আর 9 হচ্ছে তোমাদের 14/4, এখানে হচ্ছে তোমাদের 17, তাই না, 14 + 3 17। তো 17,490 টাকা সে কী করছে, তার বাজারের মূল্য রাখছে, মানে সে তার ধার্য মূল্য কত রাখছে,
সে 14,575 টাকায় কিনেছে, আর সে ধার্য মূল্য কত রাখছে? 17,490 টাকা। তোমাকে কি বলছে? এরপর সে আবার 10% ছাড় দিচ্ছে, ঠিক আছে। 10% ছাড় মানে কি? 10 টাকার জিনিস সে বিক্রি করছে 9 টাকায়, 10 টাকার জিনিস সে বিক্রি করছে 9 টাকায়। আমাদের 10-এর ভ্যালু কত? এত। তাহলে 9-এর ভ্যালু কত হবে? দেখো 10-এর শূন্য এই শূন্য কেটে যাবে, তাহলে 9-এর ভ্যালু কত হবে? 9 × 1749, ঠিক আছে, এই তোমার হবে। এবার একটা জিনিস দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে 9 × 9 করলে আমার 81 হবে, মানে এই এত বড় সংখ্যাটার যে ইউনিট ডিজিট হবে সেটা হবে 81। এইটা হচ্ছে সি এর এসপি, বিক্রয় মূল্য। সি এর এসপি যেটা হবে তার শেষে আমার কী হবে? 9 × 9 করলে 81-র 1 তো থাকবেই। আর সি এর যে সিপি মানে ক্রয় মূল্য, সেটা হচ্ছে এইটা। লাভ কাকে বলে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে হয়। শেষে আছে 1 আর এখানে আছে 5, বিয়োগ করলে যেটা দাঁড়াবে তার শেষে 6 থাকবেই থাকবে, একটাতেই আছে, মার্ক করো। অর্থাৎ আমরা ক্যালকুলেশনটাকে কী করলাম? কমিয়ে আনলাম, ব্যাস আর কিছু না, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এটা তোমাদের একটা টেবিল গ্রাফ টাইপের দেওয়া আছে। বলেছে নিম্নলিখিত সারণীতে 6 বছর ধরে 2001 থেকে 2006 একটি প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা প্রশিক্ষিত প্রার্থীদের সংখ্যা উপস্থাপন করা হয়েছে, ঠিক আছে। এবং ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, ব্যাচ 4 এবং ব্যাচ 5 দেখতে পাচ্ছি ইয়ার দেওয়া রয়েছে, এবং তাতে বিভিন্ন ব্যাচে কতজন করে ছিল এবং কোন কোন ইয়ারে কতজন ছিল সেটা দেওয়া আছে, ঠিক আছে। চল নিজেরা ট্রাই করো। প্রশ্ন হচ্ছে এইখানে আছে, এই হচ্ছে প্রশ্ন তোমাদের, আর তার নিচে অপশান। আগে একটা টাফ প্রশ্ন ছিল, এটা ইজি প্রশ্ন। 10 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাওয়া উচিত। অ্যান্সার কি বলছে, মানে প্রশ্ন কি বলছে? অ্যান্সার তো বলছে 60, প্রশ্ন বলছে 2001 সালে ব্যাচ 2, 2001 সাল ব্যাচ 2, এই হচ্ছে ব্যাচ 2, অর্থাৎ 144, ঠিক আছে, ওকে। আর বলছে 2005 সালের ব্যাচ 5, 2005 তার ব্যাচ 5 হচ্ছে 90, ঠিক আছে, 90। তো বলছে 2005 সালে যারা প্রার্থী তাদের থেকে 2002 সালের ব্যাচ 2 এর প্রার্থীদের সংখ্যা কত বেশি? দেখো 90-এর থেকে 144 কত বেশি? আমরা দেখতে পাচ্ছি 54 বেশি, ঠিক আছে। এবার পার্সেন্টেজে জিজ্ঞেস করেছে, তো 54 বেশি 90-এ, ঠিক আছে, 54 বেশি 90-এ, তো 100-এ কত বেশি? এই হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। 54 বেশি 90-এ, তো 100-এ কত বেশি? 60% অ্যান্সার হবে, ঠিক আছে। 1 লম্বা, এখানে অ্যান্সার বেরিয়ে যাবে কত? 60%, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 8 বছর অন্তর, দেখো এইটা তোমাদের একটা মিস্টেক আছে, এটার যদি ইংলিশ দেখো বা হিন্দি দেখো, সেই প্রশ্ন আমার কাছে আছে, সেখানে দেখবে বলা আছে 8 মাস অন্তর। অ্যাকচুয়ালি এটা 8 মাস অন্তর হবে, বাংলা কোশ্চেন্সটা একটা মিস্টেক ছিল, ঠিক আছে। তোমরা এটা 8 মাস অন্তর ধরেই করবে। আর যখনই এরকম প্রশ্ন সামনে আসবে এবং দেখবে যে প্রবলেম হচ্ছে পরীক্ষায়, একবার সুইচ টু ইংলিশ অর হিন্দি, যদি হিন্দি বোঝো, নাহলে ইংলিশ তো বুঝবেই, তো ইংলিশে তোমরা একবার দেখে নেবে, ওখানে মান্থ লেখা আছে না ইয়ার লেখা আছে, ঠিক আছে, ব্যাস। তো বলছে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 8 মাস অন্তর দেয় বার্ষিক 18% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছর 4 মাসের জন্য বিনিয়োগ করা হলো। যদি চক্রবৃদ্ধি সুদ মানে সুদটা কত হয়েছে, সিআই কত হয়েছে আমাদের 3,816 টাকা, তাহলে মূলধনটা নির্ণয় করতে বলেছে, প্রিন্সিপাল এখানে বের করতে বলেছে, ঠিক আছে। চল ট্রাইট। এটা ক্যালকুলেটিভ প্রশ্ন হতে পারে যদি তোমার বেসিক নলেজ না থাকে, তা না হলে ক্যালকুলেশন তেমন একটা নেই। ঠিক আছে, ক্লিয়ার। চল অ্যান্সার তোমাদের হবে 15,000 টাকা। কীভাবে অ্যান্সার হচ্ছে দেখো, বলছে যে 8 বছর, এটা আমরা 8 বছর বললাম, দেখো এখানে বলেছে 18%, ঠিক আছে, 18% ফর 1 ইয়ার, 18% ফর 1 ইয়ার মানে 12 মাস, ঠিক আছে। 12 মাসে 18%, এগুলো মুখোমুখি করা যায়। দেখো 12 মাসে যদি 18% হয়, তাহলে 4 মাসে কত হবে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 4 আসার জন্য 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একেও তুমি 3 দিয়ে ভাগ করে দাও, কত হবে তোমাদের? দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি 6%। কিন্তু এখানে 8 মাস বলেছে, তাহলে 8 মাসে কি করে যাব? দেখো 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 আসে, তাহলে এর সঙ্গে তুমি 2 গুণ করে দাও রেটের সঙ্গে, কত হবে তোমার? 12।
তা আমরা দেখতে পাচ্ছি 8 মাসে, তার মানে আমার যে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হবে সেটা হবে 12%। এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু আমরা ইউজ করবো না, এখান থেকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। কেন? কারণ এটা তোমার 12 মাসের জন্য দেওয়া আছে, বার্ষিক মানে 1 বছর বা 12 মাস। 12 মাসে 18%, তুমি যদি ঐকিক নিয়ম করো তাও তুমি পাবে। ঐকিক নিয়মের শর্টকাট হচ্ছে এইটা, ঐকিক নিয়ম থেকেই আসে। শর্টকাট শব্দটা বড্ড বাজে শব্দ, আমি তো ব্যবহার করি না। তো 12 মাসে 18%, 4 মাসে তাহলে 6%, 8 মাসে তাহলে 12%। কীভাবে করলাম? 12 থেকে 4 3 ভাগ করলে, এখানেও 3 ভাগ করলে, 4 থেকে 8 কীভাবে করলাম? 2 গুণ করলে, এখানেও তুমি 2 গুণ করে দাও, 12%। ক্লিয়ার হয়েছে? প্লেন ঐকিক নিয়ম। এবার কি বলছে দেখো, অনেকে এটাও বুঝতে অসুবিধা হয় অনেকের। এবার বলছে যে তো বার্ষিক 18% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছর 4 মাস। দেখো 1 বছর 4 মাস মানে কি? 1 বছর মানে কি? একদম বাচ্চাদের মতো বোঝাই। 1 বছর মানে 12 মাস। ক্লিয়ার? প্লাস 4 মাস, প্লাস 4 মাস আরও, তার মানে টোটাল কত মাস? 16 মাস। ঠিক আছে, তুমি বলো, এসব তো পরীক্ষার সময় করবে না কিন্তু, এসব মাথায় চলবে। তুমি বলো 16 মাসে 8 মাস কবার আসে? একবার 8 মাস, দুবার 8 মাস, তার মানে 8 মাস দুবার এলো। ঠিক আছে, তার মানে আমরা দুবার যদি এরকম কিছু হয় তখন আমরা 2 বছরের যেটা সেটা ইউজ করি, তাই না? আমরা 2 বছরের যেটা সেটা ইউজ করি। তো চলো আমরা 2 বছরের মতো করে এই অঙ্কটাকে করব। 2 মাস মানে অ্যাকচুয়ালি দেখো 2 মাস নয়, এটা অ্যাকচুয়ালি দুবার, টোটাল 16 মাস। একবার 8 মাস, দুবার 8 মাস, মানে দ্বিতীয়বার 8 মাস, তাহলে এই 8 মাস এই 8 মাস মিলে 16 হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে আমাদের দুবার হবে ব্যাপারটা, সাকসেসিভ যেটা চেঞ্জ হবে। দেখো চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, এবং সেটা কবার হবে? দুবার হবে। এইটা আমাদেরকে বুঝতে হবে। আমি বারবার বলবো যে এইসব অঙ্ক করার আগে তোমাদের প্র্যাকটিস জরুরি। যদি তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টে মোটামুটি প্র্যাকটিস করে থাকো, মানে যেটা তোমার মনে হয় আমি করেছি, তাহলে তুমি বুঝতে পারবে কি আমি বলতে চাইছি। টপাটপ ধরবে, আমার বলার আগে ইনফ্যাক্ট ধরবে, এবং বিরক্ত হয়ে যাবে যে স্যার এইসব কথা বলছেন, এইসব বাচ্চাদের কথা। বিরক্ত হলে আমি বুঝবো ইয়েস তুমি জানো ব্যাপারগুলো। ঠিক আছে, বিরক্ত হলে আমার ভালো লাগবে ইনফ্যাক্ট। তো এবার দেখা, যদি বিরক্ত না হয় খুব মনোযোগ সহকারে শোনো, তাহলে বুঝবো তোমার অনেক মানে উইক আছো, তুমি আরও ক্লিয়ার করতে হবে ব্যাপারটা। কনসেপ্টে উইক আছো, কেউ উইক হয় না, কেউ স্ট্রং হয় না, কনসেপ্ট ব্যাপারটা দাঁড়ায়। তো যাই হোক, এখানে তোমাকে বলছে যে তাহলে 16 মাসের জন্য বার করতে বলেছে, এবং দুবার চক্রবৃদ্ধি হবে। ঠিক আছে, 8 মাস 8 মাস, একবার 8 মাস, পরের বার 8 মাস। তো কী করবো? সিম্পল, তুমি দেখতে পাচ্ছ 12% মানে কি 12/100, কাটাকুটি করলে দেখতে পাচ্ছি 3/25, মানে 25 টাকার উপর একবার 3 বার হবে, মানে 3 টাকা হবে। 25 টাকার উপর 3 টাকা, আবার 25 টাকার উপর 3 টাকা। ক্লিয়ার হয়েছে? বলো বুঝছো কিনা এইটুকু? ওকে, তো এবার দেখো, তো 25 টাকার ওপর প্রথমবার 3 টাকা হলো, কত টাকা হয়ে গেল? এটা 28 হয়ে গেল। পরের বার আবার 25 টাকার ওপর তোমার 3 টাকা হলো, কত হলো? এটা 28 টাকা হয়ে গেল। ঠিক আছে, তো 25 কত হয়? 625। 28 × 28 করলে কত হয়? 784। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এইটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। তাহলে তোমার সুদ কত হচ্ছে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। 5 কত? 14, 9 দাও 14, হয় থাকলো 1, 2 এর 1 3, তার মানে এটা হচ্ছে 5, আর এখানে তো কিছু নেই, তো 6 এর 7 1, তো 159 টাকা। দেখতে পাচ্ছ 159 টাকা। এইটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, মানে সিআই। ঠিক আছে, আমাদের সিআই এটা, অঙ্কে বলে যে সিআই হচ্ছে এইটা। তো 159-এর ভ্যালু তোমার হচ্ছে 3816। তো 159-এর ভ্যালু যদি এটা হয়, ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 24। ক্লিয়ার? আর তোমাদের কী জিজ্ঞেস করেছে? তোমাদের জিজ্ঞেস করেছে মূলধন কত। মূলধন কত আমাদের? 625। তো 625 ইউনিটের ভ্যালু কত হবে? 625 × 24 করবে, অ্যান্সার তোমাদের দাঁড়াবে 15,000 টাকা। যারা এনাফ প্র্যাকটিস করেছে তাদেরকে গুণ করতে হয় না, তারা ইজিলি বুঝতে পারে। ঠিক আছে, দেখো 625 মানে 25-এর স্কোয়ার, 25 × 25, তার সঙ্গে 24 তুমি গুণ করছো, এভাবে করলেও তোমার বেরিয়ে যাবে 15,000 টাকা। ওকে, চলো পরের প্রশ্ন। চলো নিজেরা করো, পড়ো, বোঝো, অ্যান্সার করো, টাইম দিচ্ছি। চলো, পয়েন্ট টু বি নোটেড, a + b এর বৃহত্তম মান হওয়ার দরকার। তার মানে এর মানও সর্বোচ্চ হবে, b এর মানও সর্বোচ্চ হবে। ঠিক আছে, তুমি এর মান 0, b এর মান 0 যদি নাও, তাহলে 0 0 0 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু ওটা তো সর্বনিম্ন হয়ে গেল, সর্বোচ্চ হতে হবে। আমি জানি না 0 0 খাটবে কিনা, আমি জাস্ট বললাম একটা এক্সাম্পল দিয়ে। পনেরো দ্বারা বিভাজ্য মানে 5 দ্বারাও যাবে, 3 দ্বারাও যাবে। 5 3 15, 5-এর ডিভিজিবিলিটি মানে 3-এর ডিভিজিবিলিটি চেক করো, হয়ে যাবে। একটা সত্যি কথা বলি, এক্সাম প্রেশারে এই অঙ্ক টাফ, রিয়েলি টাফ।
ঠিক আছে, টিচাররা যাই বলুক না কেন সলিউশন করানোর সময় कौन था कितने मैंने किसने बोला कि टफ था, नहीं टफ है। एग्जाम प्रेशर में जाओ तो पता चलेगा कितना टफ है ये। ओके, आई हैव द फीलिंग्स। চলো দেখো, আমি ভয় পাওয়াচ্ছি না, কিন্তু সত্যিই এটা ব্যাপার। তবে হ্যাঁ, টাফ তাদের কাছে নয় যারা প্র্যাকটিস করে। প্র্যাকটিস করলে কোনো কিছু টাফ হয় না। যেমন এই অঙ্কটা রিয়েলি টাফ নয় তাদের কাছে যারা প্র্যাকটিস করে। যেমন দেখো, এইটা দেখতে পাচ্ছ, আমি সংখ্যাটাকে একটু বড় করে লিখছি, 4 5 2 3, তারপরে আছে তোমাদের A 60, তারপরে আছে তোমাদের B। মানে A আর B এর ভ্যালু সর্বোচ্চ হতে হবে, তবেই তো এদের যোগফল সর্বোচ্চ আসবে। তুমি ধরো 2 আর 2 যোগ করছো, তাহলে 4 আসবে। তুমি এর ভ্যালু 2 নিলে, B এর ভ্যালু 2 নিলে 4 আসবে। তুমি ধরো 3 আর 8 নিলে, তাহলে কত আসবে? দেখতে পাচ্ছ ক্লিয়ারলি 11 আসবে। অর্থাৎ তুমি যত বেশি নেবে এর ভ্যালু, যত বেশি নেবে বি এর ভ্যালু, তত যোগফলও মানে বেড়ে যাবে, অর্থাৎ বৃহত্তম হয়ে যাবে। এবার দেখো 15 আছে, 15 মানে 5 দ্বারাও যাবে, 3 দ্বারাও যাবে। ক্লিয়ার হয়েছে? 5 দ্বারা যাওয়ার জন্য লাস্ট ডিজিট আমার কী কী হতে পারে? আইদার আমার 0 হবে অথবা আমার 5 হবে। আইদার আমার 0 হবে, তাই না? আইদার আমার 0 হবে, আইদার আমার 0 হবে অথবা আমার কী হবে? 5 হবে। এবার দেখো আমি কোনটা নেবো? সর্বোচ্চ দরকার তো 5 নেবো, তো বি এর ভ্যালু 5 করে দাও, একদম বি 5ই থাকবে। এইবার বি এর ভ্যালু 5 ধরে তুমি 3-এর ডিভিজিবিলিটি চেক করো। বুঝতে পারলে? চল করো। দেখো 3-এর ডিভিজিবিলিটি কী বলে? ডিজিটগুলোর যোগফল কী হবে? 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 6 আর 5-এ কত? 6 আর 5-এ 11, 11 আর 3 হচ্ছে 14, 14 আর 2 16, 16 আর 5-এ কত আমার? 21, 21 আর 4-এ কত? 25, 25 এসছে। ঠিক আছে, এবার 25 প্লাস এর ভ্যালু আমি এখানে বসাতে শুরু করব। ঠিক আছে, বলো এর ভ্যালু কত হতে হবে? 25 প্লাস কত করলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়? দেখো 25 প্লাস 1 করলে 26 হচ্ছে, হয় না। 2 হতে হবে, তাহলে 27 হচ্ছে। 27 তো 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কিন্তু 2 তো ছোটো, আরও চলো যোগ করো। যদি আমি 3 নেই হবে, 25 প্লাস 3 নিলে 28 হয়ে যাচ্ছে, হবে না। 25 প্লাস 4 নিলে 29 হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য নয়। 25 প্লাস 5 নিলে হতে পারে, সেটা আমার কত দিচ্ছে? 30 দিচ্ছে, 30 তো 3 দ্বারা বিভাজ্য। আর কত হবে? আরও যায় কিনা দেখি। 25 প্লাস 6 31 হয়ে যাচ্ছে, 25 প্লাস 7 32 হচ্ছে, 25 প্লাস 8 25 প্লাস 8 33 হচ্ছে। দেখো এই তিনটে কিন্তু 3 দ্বারা যায়। 25 প্লাস 9 34 হচ্ছে, 25 প্লাস 10 নিতে পারবো না। কেন? কারণ এটা একক ডিজিট, একক ডিজিট, আমরা ডবল ডিজিটে যেতে পারবো না, এটা একক ডিজিট সংখ্যা। ঠিক আছে, সিঙ্গেল ডিজিট এটা নাম্বার, তো আমরা 10 যেতে পারবো না, 9 পর্যন্ত যেতে পারি। তার মধ্যে দেখলাম এই তিনটে দিলে আমাদের কি হচ্ছে? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। সব থেকে বৃহত্তম কোনটা? 8। তোমাদের কি বলতে বলেছে? এর ভ্যালু তাহলে 8 হলো, বি এর ভ্যালু তাহলে বি এর ভ্যালু তাহলে আমাদের 5 হলো। দুটো যোগফল জিজ্ঞেস করেছে, কত হবে? 13 হবে। ক্লিয়ার হলো? এবার এটাকে আরও ফাস্ট করতে হবে। এটা আমি কনসেপ্ট বুঝলাম বলে তোমাদের জন্য একটু দেরি হলো। ওকে, চলো পরের প্রশ্ন। চলো পরের প্রশ্ন, এটা একটা অবজারভেশন বেসড কোশ্চেন। চলো নিজেরা ট্রাই করো, খাতা পেন ছাড়াই করা যায়, তবুও চলো। আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞেস করছো স্যার রিজনিং ভিডিওর কী হলো 5 আওয়ার্স? অ্যাকচুয়ালি একটা এরর দেখা গেছিলো, আমি পরে চেক করলাম, দেখলাম একটা রিজনিংয়ে একটা ছোট্ট এরর ছিল। ঠিক আছে, তো সেটাকে আমি মানে আপলোড প্রায় হয়ে গেছিলো, সেটাকে কেটে আবার নামিয়ে আমি আবার দিয়ে আবার তোমাদের জন্য আপলোড করছি। ঠিক আছে, একটা ছোট্ট, ওটা বাম দিক ছিল, আমি ভেবেছি ডান দিক, তো ডান দিক ধরে করিয়েছিলাম। ঠিক আছে, খেয়াল করিনি। চলো, সিলি মিস্টেক্স আর কি, ওই জন্য একটু দেরি হলো, নয় আজকে পেয়ে যেতে। কী বলছে দেখো, রিজনিং তো ওই যে বলে না সিটিং অ্যারেঞ্জমেন্টের এ বাম দিকে বসে আছে, ও ডান দিকে বসে আছে, আমি খেয়াল করিনি। যাই হোক, চলো এখানে অ্যান্সার কী হবে? কয়েকটি পর্যবেক্ষণের গড় হচ্ছে 12, একটি পর্যবেক্ষণকে সরিয়ে নিলে গড়ের কোনো পরিবর্তন হয় না। তাহলে সরিয়ে নেওয়া পর্যবেক্ষণটি কত? এটা 10 সেকেন্ড টু মানে 5 to 10 সেকেন্ডের প্রশ্ন। দেখো একটা সংখ্যা আছে সাপোজ ধরো 11, আরেকটা সংখ্যা আছে সাপোজ ধরো 12, আরেকটা সংখ্যা আছে সাপোজ ধরো 13। তুমি বলবে এই তিনটে সংখ্যা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় গড় কত, তুমি দেখবে 12 হচ্ছে। কী করে? দেখো 11 আর 12 কত? 23, 23 আর 3 কত? 26, 26 আর 10 কত? 36, 36কে 3 দিয়ে ভাগ করো। কেন 3 দিয়ে ভাগ করবে? কারণ 3টে অবজারভেশন আছে, তুমি দেখবে 12 হচ্ছে। ঠিক আছে, এবার তুমি যদি এই 12টাকে এখান থেকে সরিয়ে নাও, এই 12টাকে এখান থেকে সরিয়ে নাও সরিয়ে, তাহলে কত আছে এখন? 11 আর 13, 11 আর 13 যোগফল কত? 24, 24 ভাগ এখন কী করবে? 2 করবে, দেখো তাও 12 আসছে।
আচ্ছা, এবার প্রশ্নটা পড়ো। বলছে একটি পর্যবেক্ষণ সরিয়ে নিলে যদি গড়ের কোনো পরিবর্তন না হয় তাহলে সেই সরিয়ে নেওয়া পর্যবেক্ষণটি করো। সেটা 12 ইটসেলফ। তুমি দেখতে পেলে 12 ছিল, আমি পরে 12 মুছে দিলাম, তারপরে আমি গড় করলাম, দেখলাম 12ই আসছে। ঠিক আছে, আর একটা দেখে নাও। যেমন ধরো তুমি করছো 7, 8 আর 9। ঠিক আছে, 7, 8, 9 করছো। দেখো 7 আর 8-এ কত আমাদের 15। ওকে, 15 আর 9 কত আমাদের 24। 24 ভাগ যদি 3 করো তুমি দেখতে পাচ্ছ 8 আসছে। এবার যদি তুমি 8টাকে এখান থেকে সরিয়ে দাও তাহলে দেখতে পাচ্ছ 7 আর 9 কত, আমরা দেখতে পাচ্ছি 7 আর 9 হচ্ছে আমাদের 16। 16 ভাগ 2 করলে তুমি দেখবে সেই আমাদের 8ই আসছে। তার মানে 8 যদি কোনো পর্যবেক্ষণের গড় যেটা সেটাকে যদি আমরা সরিয়ে নিই তাহলে পর্যবেক্ষণ কী হয় না, এফেক্টেড হয় না। পর্যবেক্ষণগুলো কী হয় না, এফেক্টেড হয় না, অর্থাৎ প্রভাবিত হয় না। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার আমাদের কী হবে, এখানে 12ই হবে। যদি এটা 8 হতো তাহলে 8 নিজেই হতো। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমি একটু এডিট করেছি, অপশানগুলোকে জাস্ট এইদিকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো নিজেরা ট্রাই করো। 7800 টাকা এটা একটা মূলধন, এবং এটা কী হয়েছে 2 বছর ধরে চক্রবৃদ্ধিতে রাখা হয়েছিল। চক্রবৃদ্ধির বার্ষিক যে তোমাদের রেট ছিল সেটা হচ্ছে X%, কিন্তু চক্রবৃদ্ধি কম্পাউন্ডেড হয়েছে 8 মাস অন্তর। ঠিক আছে, অর্থাৎ 8 মাস অন্তর চক্রবৃদ্ধি হচ্ছে। এরকমভাবে বার্ষিক X% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর ধরে 7800 টাকা কত টাকা দিয়েছে তোমাকে অ্যামাউন্ট হিসাবে, মানে সুদাসল হিসাবে 10,381.80 দিয়েছে। তো ওই একই মূলধন 1 বছরে ষান্মাসিকভাবে যদি দেয়, তাহলে হাফ ইয়ারলিভাবে যদি দেয়, তাহলে X+5% সুদের হারে কত চক্রবৃদ্ধি দেবে। যদি এটা সুদ মানে সরল সুদ হতো তাহলে খুব ইজি হতো। এটা জটিল সুদ বলে একটু টাফ হয়ে গেছে। চল করো। সর্দি হয়েছে বুঝলে, যার ফলে চলো। তো দেখো অ্যান্সার তোমাদের বলছে, প্রথমটা দেখে নিই। দেখো 2 বছর তার মানে 24টা মাস, আর 24 মাসে কটা 8 আসে, কটা 8 মাস আসে, 3টে। তার মানে এখানে 3বার কম্পাউন্ড হয়েছে। আশা করি বুঝতে পারলে 3বার কী হয়েছে, কম্পাউন্ড হয়েছে। মানে প্রথমবার X থেকে Y হয়েছে, পরের বার আবার X থেকে Y হয়েছে, তারপরে আবার X থেকে Y হয়েছে। তার মানে বেসিক্যালি কী হয়েছে, X কিউব থেকে Y কিউব হয়েছে। ঠিক আছে, X কিউব থেকে Y এর কিউব হয়েছে। আমাদের এখানে X কিউব অঙ্কে বলছে 7800, আমাদের এখানে Y কিউব অঙ্কে বলছে 10381.80, এই তোমাদের বলছে। দশমিক তোলার জন্য আমরা কি করব, এদিকে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। এই শূন্য আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে। যদি কাটাকুটি করো, 2 দিয়ে কাটছে 39000, এটা হচ্ছে 25, তারপর হচ্ছে 21, 18, 29, 09, আবার 39 দিয়ে কাটবে, এটা হচ্ছে তোমাদের 1000, এটা হয়ে যাবে তোমাদের 1331। ওকে, তো কাটাকুটি করলে আমাদের কি আসছে, আমি একটু উপরে লিখে নেই। কাটাকুটি করলে আমাদের আসছে, এটা আসছে আমাদের 1000, আর এটা আমাদের আসছে 1331, রেশিও রিলেশন। ঠিক আছে, এবার তুমি এর কিউব রুট করে দাও। ঠিক আছে, কেন কিউব রুট, দেখো X কিউবের ভ্যালু হচ্ছে 1000, তাহলে X এর ভ্যালু কী হবে, 1000-এর কিউব রুট হবে। X এর ভ্যালু কী হবে, 1000-এর কিউব রুট হবে। সিমিলারলি Y কিউবের ভ্যালু হচ্ছে 1331। ঠিক আছে, তাহলে Y এর ভ্যালু কী হবে, এর কিউব রুট হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত বেরোবে আমাদের 10, এখান থেকে কত বেরোবে আমাদের 11। ঠিক আছে, সরি 11। তাহলে তুমি দেখো 10:11 রেশিও আছে, 10:11 রেশিও আছে। তার মানে 1 টাকা, তার মানে 100-এ 10 টাকা, তার মানে 10%। তার মানে রেট আমাদের এখান থেকে কী বেরোচ্ছে, রেট আমরা এখান থেকে কী বের করছি, 10%। ঠিক আছে, কিন্তু দেখো 10% হচ্ছে যখন 8 মাস অন্তর কম্পাউন্ড হচ্ছে, ওটা এফেক্টিভ রেট। অ্যাকচুয়াল রেট কত ছিল সেটা বার করতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়াল রেট কত ছিল বার করতে হবে। তাহলে দেখো 8 মাসে যদি 10 হয়, ঠিক আছে, তাহলে 4 মাসে কত হবে, 8-এর হাফ করছে, এদিকেও হাফ করে দাও, 5%। তাহলে 12 মাসে কত হবে, 4-এর থেকে 3 গুণ করে 12 আসছে, এখানেও 3 গুণ করে দাও, 15%। তো আমরা দেখতে পাচ্ছি 12 মাসে 15, তাহলে এটাই ছিল অ্যাকচুয়াল রেট। অর্থাৎ 1 বছরে এখানে রেট কত ছিল, 15%। কেন 1 বছরে বার করলাম, এখানে বার্ষিক দেওয়া ছিল। তার মানে আমাদের এক্সের যে ভ্যালু সেটা হচ্ছে 15%। এখানে বলছে X+5, X+5-এর ভ্যালু কত হবে, 20%। ইয়েস বলো হ্যাঁ কি না, 20%। কিন্তু এখানে আবার বলেছে ষান্মাসিক, তার মানে 20টা কতই পৌঁছে যাবে, 20-র হাফ হয়ে যাবে, মানে 10%। ষান্মাসিক মানে হাফ ইয়ারলি, টাইম হাফ, তো রেটও হাফ।
অ্যাকচুয়াল আমাদের 20% হবে x+5 ভ্যালু, কিন্তু ষান্মাসিক বলেছে তো 10% হয়ে যাবে। তার মানে কি, তার মানে হচ্ছে 10 টাকার জিনিস 11 টাকা, 10 টাকার জিনিস 11 টাকা, ঠিক আছে। 1 বছরে বলেছে, 1 বছরে কবার হাফ ইয়ারলি হয়, দুবার, তো 10 টাকা 11 টাকা, 10 টাকা 11 টাকা, ঠিক আছে। দেখতে পাচ্ছি 100, এখানে চলে যাচ্ছে 1 to 1, তাহলে কত বাড়ছে, 21, ঠিক আছে। 21%, কার 21%? 21% কেন করলাম, 121 টাকা বাড়ছে 21%, কার 21%? 7800 21%, 0% কেটে যাচ্ছে, মানে 21 × 78 করলে অ্যান্সার আসবে। দেখো 1 আর 8 গুণ করলে লাস্টে আমাদের 8 থাকবে, একটাই অপশানে আছে, তো এখানে অ্যান্সার তোমাদের 1638 ছাড়া আর কিছু হবে না, ঠিক আছে। ক্লিয়ার হলো, বলো। ওকে, আরেকবার এক্সপ্লেন করছি। দেখো অনেকের অসুবিধা হয় এই ব্যাপারগুলো বুঝতে, ভালো করে বুঝবে। এইটা তো বুঝতে পেরেছো, এই যে বড় ক্যালকুলেশন করলাম এখানে, এটা তো আশা করি বুঝতে পেরেছো সবাই, কারো কোনো প্রবলেম নেই। এবার দেখো এই যে 10% বেরিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়াল রেট নয়, এটা হচ্ছে এফেক্টিভ রেট। মানে অ্যাকচুয়াল একটা বার্ষিক রেট ছিল, সেখান থেকে আমরা বের করলাম 8 মাসে সেই রেটটা কত হয়ে যাচ্ছে। একটু আগে তোমাদের মনে আছে হয়তো একটা অঙ্কে করে দেখালাম, বার্ষিক দেওয়া ছিল, সেটা 8 মাসে কত হয়ে যাচ্ছে একটু আগে করে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো 8 মাসে কত হচ্ছে, 10%। এবার 8 থেকে আমাকে আবার 1 বছরে নিয়ে যেতে হবে, তার মানে কি 8 মাসে যদি 10% হয়, 4 মাসে কত হবে, 5%। কীভাবে, 8-এর হাফ 4, তাহলে 10-এর হাফ করে দাও, 5 বেরোবে। এবার 4 থেকে 12 এসো, 4 মাসে যদি 5 হয়, 12তে কী হবে, দেখো 4-এর 3 গুণ করলে 12 আসে, তো রেটেও 3 গুণ করে দাও, 15 আসবে। তার মানে অ্যাকচুয়ালি 12 মাসে 15% ছিল, তার মানে 1 বছরে 15%, তার মানে এক্সের ভ্যালু ছিল অ্যাকচুয়ালি 15। এখানে x+5 করতে বলেছে, তার মানে x+5 করলে কত হবে, আমাদের 20 হবে। ক্লিয়ার। এবার 20 তো 1 বছরে, কিন্তু এখানে হাফ ইয়ারলি করতে বলেছে, তাহলে রেটেও হাফ করে দাও, তাহলে 10%। 10% মানে কি, 10 টাকায় 1 টাকা, মানে প্রিন্সিপাল ছিল আমাদের 10, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে আমাদের 11, এটা দুবার হবে কেন, কারণ 1 বছর বলেছে তাই। তাহলে 10 11 10 11, 100 টাকা 121 টাকা হয়ে যাচ্ছে, তার মানে কত বাড়ছে, 21 বাড়ছে। আমাদের তো সেই সুদটাই বার করতে বলেছে, 100 টাকা হলে 21 টাকা সুদ, তার মানে 21%, কিন্তু আমাদের তো 78 বলেছে, তো 100 টাকা যদি 21 টাকা হয়, 78 কত হবে, 1638 টাকা। ক্লিয়ার হলো, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এটা খুবই কমন প্রশ্ন, ঠিক আছে, সেই জন্য আমি কোনো অপশান তোমাদের তুলে দিইনি। ওকে, কি বলছে, একটি ডিলার একটি দ্রব্যের মুদ্রিত মূল্যের ওপর 16% ছাড় দেওয়ার পরে কী করছে, 403.20 দামে দ্রব্যটা বিক্রি করছে। তিনি যদি কোনো ছাড় না দিতেন, তাহলে দ্রব্যটির ওপর যে ক্রয় মূল্য আছে, সেই ক্রয় মূল্যের উপর তিনি 28% লাভ করতেন। ছাড় না দিলে তিনি 28% লাভ করতেন, আর ছাড়ে তার মূল্য হয়ে দাঁড়াচ্ছে কত, বিক্রয় মূল্য হয়ে দাঁড়াচ্ছে কত, 403 টাকা 20 পয়সা। তো বলছে ক্রয় মূল্য কত। দেখো এর যে মেথড আছে সবাই জানো, আমি একটা নতুন মেথড তোমাদের বলছি, হতে পারে হয়তো এই অঙ্কে নয়, অন্য কোনো অঙ্কে সেটা তোমার টাইম সেভ করে দিল, ঠিক আছে, নতুন মেথড শিখে নাও। দেখো লাস্ট লাইনটার দিকে তাকাও, দ্রব্যটির ক্রয় মূল্যের ওপর 28% লাভ রাখতেন, তার মানে কি 100 টাকা যদি তার সিপি হয়, তাহলে এসপি কত হয়ে যাবে, 128 টাকা, ঠিক আছে। যদি কাটাকুটি করো, তুমি কী পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ এটা হচ্ছে 25, এটা হচ্ছে তোমার কত, 32, এইটুকু ক্লিয়ার। এবার দেখো বলছে, প্রথম লাইনটায় যাও আবার, বলছে তিনি মুদ্রিত মূল্যের ওপর মানে এমপির ওপর কী দিলেন, তিনি ছাড় দিলেন, ধরে নিচ্ছি এমপি 100 টাকা, এমপির ওপর তিনি ছাড় দিচ্ছেন, 16 টাকা ছাড় দিচ্ছেন, ঠিক আছে, এমপির ওপর তিনি কী করছেন, ছাড় দিচ্ছেন। এবার দ্বিতীয় লাইনটা পড়ো, বলছে তিনি যদি কোনো ছাড় না দিতেন, তাহলে 100 টাকায় তার কী হয়ে যেত, এসপি হয়ে যেত, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি আমাদের এখানে এসপি হচ্ছে 32, কিন্তু 100 টাকাও এসপি হতে পারতো, ঠিক আছে। তাহলে 32-এর ভ্যালু 100, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 100/32 হবে। কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি, 25/8 পাচ্ছি, ঠিক আছে। তো 1 ইউনিটের ভ্যালু যদি 25/8 হয়, তাহলে এই 25 ইউনিটের ভ্যালু কত হবে, ইন্টু 25/8, তার মানে 625। দেখো এইখানে হয়তো এই মেথডটা একটু ক্যালকুলেটিভ, বাট অন্য কোনো অঙ্কে হয়তো এই মেথড তোমাদের কাজ লেগে যেতে পারে। তার মানে আমরা কী দেখতে পেলাম, এটা আমি মুছে দিচ্ছি, 100 ইউনিটের ভ্যালু, 32 ইউনিটের ভ্যালু 100, তো 25 ইউনিটের ভ্যালু হবে 625/8। তার মানে দেখো সিপি তখন হতো 625/8, আর এসপি তখন হতো 100, এসপি তখন কত হতো, 100। আর ছাড় দেওয়ার পরে এখানে আমাদের এসপি কত হয়েছে, 100 টাকা যদি ছাড় দাও, আমাদের এসপি কত হচ্ছে, 84, ঠিক আছে। তো সেই 84 ইউনিটের ভ্যালু, আচ্ছা একটা কাজ করো, এই রেশিওগুলো একটু ঠিক করে নাও। তার মানে অ্যাকচুয়ালি আমার রেশিও কী আসছে, 625 এই 8 গিয়ে এখানে গুণ হবে 800, এখানে হবে 84 × 8, ঠিক আছে, এই আমাদের আসছে। ওকে, এই মাঝখানটা লাগবে না আমাদের। তো এই 84 × 8 ইউনিটের ভ্যালু এখানে বলছে কত, 403.20, ঠিক আছে। তো 1 ইউনিটের ভ্যালু কত হবে, দেখো এর শর্টকাট কী হয়, দেখো 4 × 8 করলে 32 হয়,
আর 32 মানে শেষে থাকবে 2, 2-এর সঙ্গে কত গুণ করলে আবার 2 চলে আসে, আমরা দেখতে পাচ্ছি 6, এখন 6 হতো কিন্তু পয়েন্ট আছে তো 0.6 হবে, তাহলে 84 × 8 ইউনিটের ভ্যালু এত, কীভাবে 0.6 গুণ করে, তাহলে এর ভ্যালু কী করে বার করবো 0.6 গুণ করে, অ্যান্সার আসবে তোমাদের 375। ক্লিয়ার হলো? এই মেথডটা একটু নতুন টাইপের মেথড, শিখে রাখো, কাজে লাগবে, আর নর্মাল মেথডটা সবাই জানো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এটাও ইজি প্রশ্ন। একটি ত্রিভুজ আছে যার ভূমির দৈর্ঘ্য তার উচ্চতার থেকে 6 সেমি অধিক, যদি ত্রিভুজের ক্ষেত্রফল এত হয় তাহলে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত? দেখো আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা করলে আমরা যে কোনো ত্রিভুজের কী পাই, ক্ষেত্রফল পাই, আর সেটা এখানে কত বলেছে 108 বর্গ সেমি। ঠিক আছে, তো এখানে বলেছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য উচ্চতার থেকে 6 সেমি বেশি, তাহলে উচ্চতা যদি এক্স হয় তাহলে ভূমির দৈর্ঘ্য কত হয়ে যাবে x+8। ঠিক আছে, ইন্টু আমাদের কী করবো আমরা, x+6, নট 8, x+6। ঠিক আছে, x+6, আর উচ্চতা আমাদের কত হচ্ছে 6, না উচ্চতা আমাদের কত হচ্ছে x। ঠিক আছে, কেন? কারণ উচ্চতা x, ভূমির দৈর্ঘ্য তার থেকে 6 বেশি, তো x+6 ইকুয়ালটা আমাদের কী হবে 108। ওকে, তো এখানে আমরা যদি করি, দেখো এইটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, তোমরা দেখবে এটা 6² হচ্ছে প্লাস 6x হচ্ছে ইকুয়ালটা আমাদের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের 216 হয়ে যাবে, তার মানে এটা দেখতে পাচ্ছি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে। দেখো এবার আমরা অপশান টেস্ট করব, তোমাকে এখানে বার করতে বলেছে ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য কত x+6 হচ্ছে তোমার ভূমির দৈর্ঘ্য হবে, যদি আমি ধরে নিই x+6 = 27। ঠিক আছে, যদি আমি ধরে নিই x+6 = 27, প্রথম অপশান, তাহলে এক্সের ভ্যালু কত হবে 21 হবে ডেফিনেটলি, কারণ 21-এর সঙ্গে 6 যোগ করলে তবেই 27 হয়। ঠিক আছে, তুমি এখানে 21-এর ভ্যালু মানে এক্সের ভ্যালু 21 রেখে দেখো, 21-এর স্কোয়ার করলে কত হয় 1 হয়, মানে ইউনিট ডিজিট 1 হয়, 441, অ্যাকচুয়ালি আমি মাথায় ক্যালকুলেট করছি 441 হয়। ঠিক আছে, আর এখানে 6x আছে, তার মানে তোমাদের 21 × 6 মানে ইউনিট ডিজিট 6 হবে, তো 6 + 1 মানে তো এখানে যে সংখ্যা হবে তার ইউনিট ডিজিট 7 চলে আসবে, তো এটা আমার অ্যান্সার হতে পারে না। যদি কেউ না বুঝতে পারো তাদের জন্য আরেকবার বলছি, চলো খুব ইজিলি ইউনিট ডিজিট দিয়ে করা যায়। দেখো আমি কি বললাম, তাহলে এক্সের ভ্যালু কত হবে আমার এখানে 21 হচ্ছে প্রথম অপশানে, 21-এর স্কোয়ার করলে কত হয় 441, আমি 1 নিয়েছিলাম। ঠিক আছে, আর 6 × 21 করলে কত হচ্ছে, যাই হোক না কেন লাস্টে তো 6 থাকবে আমার, অ্যাকচুয়ালি 126 হয়, তাহলে 1 + 6 যোগ করলে আমার তো যে সংখ্যা আসবে তার লাস্টে 7 থাকার কথা, এখানে আছে না, তাহলে প্রথম অপশান কেটে বেরিয়ে যাবে। দেখো এইটাই আগেরবার আমি মুখে করেছিলাম, ফলে মেন্টাল ক্যালকুলেশন এবং ওরাল ক্যালকুলেশন করতে জানতে হবে। নেক্সট আমি কি করব, এটা গেল, প্রথমটা গেল, নেক্সট আমি কি করব, এক্সের ভ্যালু আমি এখানে x+6-এর ভ্যালু 12, তার মানে এক্সের ভ্যালু আমি 6 রেখে দেখব, এক্সের ভ্যালু 6 রাখলে কী হচ্ছে x² মানে 36 হচ্ছে, তাই না, 36 মানে 6, আর এখানে দেখো 6 × 6 = 36 হচ্ছে, 6 আর 6 মিলে গেলে আমার 12 হওয়া উচিত, মানে লাস্টে আমার 2 আসার কথা, আছে এখানে নেই, তো এটাও আমার অপশানে দাঁড়াবে না। তাহলে এবার থার্ড অপশান, দেখো x+6 মানে 18, তো এক্সের ভ্যালু কত নেবো আমি 12 নেবো, তাই না, এক্সের ভ্যালু আমি কত নেবো 12 নেবো, তো 12-র স্কোয়ার করলে কত হচ্ছে আমার 144, এটাও ইন্ডিজিট দিয়ে করা যায় 4, আর 6 × 12 করলে কত হয় 6 × 12, তাই না, 6 × 12 তোমাদের 72, তার মানে 2, তো দেখো 4 × 2 করলে আমার যে সংখ্যা আসছে তার লাস্টে 6 আসছে, তো এখানেও আছে, এটা আমার অ্যান্সার। কিন্তু পরেরটা একবার চেক করবে, দেখো x+6 মানে এখানে 9, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে আমার এখানে 3, তো 3-এর স্কোয়ার করলে আমার এখানে 9 আসছে, প্লাস 6 × 3 করলে আমার 18 আসছে, এটা দেখতেই পাচ্ছ আমাকে 7 দিচ্ছে, তো এটা তো আমার অ্যান্সার হতে পারে না, সেই জন্য এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটাই আমার কারেক্ট অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা অপশন টেস্টের মাধ্যমে ইজিলি করা যায়, দ্বিঘাত সমীকরণ করতে যাবে না, দেরি হবে। চলো পরের প্রশ্ন, ইজি প্রশ্ন। একজন ব্যক্তি স্থির জলে 11 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালায়, স্রোতের বেগ 5/6 মিটার/সেকেন্ড হলে, দেখো 5/6 মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ার করতে গেলে আমরা কী করি 18 5 দিয়ে গুণ করে দিই, কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 3, তো 3 কিলোমিটার/আওয়ার হচ্ছে কিলোমিটার/আওয়ারে স্রোতের বেগ। ঠিক আছে, এবার বলেছে প্রতিকূলে বেগ কী হয়, স্থির জলে নৌকার বেগ থেকে আমরা স্রোতের বেগ বাদ দিয়ে দিই, তার মানে কত হচ্ছে প্রতিকূলে বেগ 8 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তো 8 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/8 ঘন্টায়, বাচ্চাদের মতো করো, তো 36 কিলোমিটার যাবে কত ঘন্টায় ইন্টু 36। ঠিক আছে, দেখতে পাচ্ছ 4.5 হবে, দেখো 0.5 আওয়ার্সকে লেখা যায় 4.5 আওয়ার, হাফ অ্যান আওয়ার মানে 4 আওয়ার অ্যান্ড 30 মিনিট, কারণ হাফ আওয়ার মানে 30 মিনিট। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই অ্যান্সার এখানে এইটা। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, এটা ক্যালকুলেটিভ প্রশ্ন, নিজেরা ট্রাই করো। ঠিক আছে, তারপর আমার সলিউশন দেখো, আমি সলিউশন করেই দিচ্ছি, ওকে, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে শুধু খামোখা। তোমরা
ভিডিওটাকে পজ করে নিজেটাকে ট্রাই করো, তারপরে আমার সলিউশন দেখো। আমি একদম নতুনভাবে করাবো। 25টি সংখ্যার গড় হচ্ছে, দেখো 25টা সংখ্যা টোটাল, গড় কত বলছে 48.2, ঠিক আছে। আচ্ছা, প্রথম 10টা সংখ্যার গড় কত বলছে 47, শেষ 12টা সংখ্যার গড় কত বলছে তোমাদের 49। বাকি থাকলে কটা সংখ্যা 10 + 12 22, আর 3টে সংখ্যা বেঁচে আছে, এদের গড়টা দেওয়া নেই, ঠিক আছে। প্রশ্ন কী করেছে, যে বাকি সংখ্যাগুলো আছে মানে 3টে, এদের সাথে 58 59-এর গড় কত হবে, ঠিক আছে। তার মানে এদের গড়টাকে আমার নির্বাচন করাটা জরুরি। গড় করলে আমি তাদের মোট পাবো, মোটের সঙ্গে ওই দুটো যোগ করে দিয়ে 5 দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমি এখানে ইউজ করব জেএসএম মেথড, জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথড। দেখো এইটা হচ্ছে ওভারঅল গড় কত আমাদের 48.2। এ কত ছোট, এ তো জুনিয়র, কত ছোট এর থেকে আমরা দেখতে পাচ্ছি 1.2 ছোট, তাই না। আর এ কত বড়, দেখো 48.2 থেকে এ বড়, এ কত বড় ভালো করে বোঝো, এ কত বড় আমরা দেখতে পাচ্ছি 0.8 বড় বলে প্লাস দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো 1 ইউনিটে 1.8 ছোট, কিন্তু আছে তো এখানে 10 ইউনিট, ভালো করে বোঝো। এখানে 1 ইউনিটে 1.2 ছোট, আছে তো এখানে 10 ইউনিট, মানে 10 জন আছে, ঠিক আছে। 10টা সংখ্যা আছে মানে 10 জন আছে এখানে বেসিক্যালি। তাহলে ওভারঅল কত ছোট হবে -12। 1 ইউনিটে যদি 1.2 হয়, 10 ইউনিটে কত হবে 1.2 × 10, মানে 12 ইউনিট ছোট, কম বলে মাইনাস দিয়েছি, এইটাই এসো। এখানে দেখতে পাচ্ছি 1 ইউনিটে 0.8 বেশি, তাহলে 12 ইউনিটে কত হবে 8×96, মানে 9.6 তোমাদের বেশি হবে। ওভারঅল দেখতে পাচ্ছি এখানে কত বেশি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 4 আর 9 মানে 2.4, এখানে ওভারঅল কম হচ্ছে, বেশি নয়, সরি কম। এই পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো -2.4 ঘাটতি আছে, তার মানে 3কে কত দাও +2.4 দাও, তাহলে এই ঘাটতি আমার দূরীভূত হবে। এবার 3কে তুমি এত দিচ্ছ, তাহলে 1 ইউনিটে তুমি কত দিচ্ছ 0.8, 3 ইউনিটে তুমি 2.4 দিচ্ছ, 1 ইউনিটে তুমি তাহলে কত দেবে 0.8 কিসে আছে প্লাসে আছে, এর সাথে 0.8 যোগ করো, কত পাচ্ছ তুমি 49। তার মানে এই যে 3টে সংখ্যা ছিল তাদের গড় হচ্ছে কত 49। যারা এই মেথড বুঝতে পারছো না তাদেরকে আমি বলবো এটা জাস্ট একটা মেথড, এইভাবে করলে এটা আসে। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, তার মধ্যে লজিক্যাল এক্সপ্লেনেশন আছে, কিন্তু আপাতত এইভাবে করলে এটা আসে। তোমরা যদি বলো তাহলে আমি পরে জিএসএম মেথড নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। অনেক প্রশ্ন জিএসএম মেথডে সলভ করানো যায়, যারা পাচ্ছ না নর্মাল মেথডে করো। তো দেখতে পাচ্ছ 3 যে নাম্বার আছে, 3টে নাম্বারের গড় কত হচ্ছে 49, তাহলে 3টে নাম্বারের মোট কত হবে, আমরা দেখতে পাচ্ছি 3 নং 27, 2 থাকছে, 4 3 12 2 কত 14। তো দেখতে পাচ্ছি আমার 147 হচ্ছে আমার 3টে সংখ্যার মোট, 147 হচ্ছে আমার 3টে সংখ্যার মোট। এবার কি বলেছে তোমাদের বলেছে যে ওই 3টে সংখ্যা মানে 147 যাদের মোট, আর 58 আর আমার কি বলেছে 69, এদের গড় কত। দেখো 3টে সংখ্যা আর এদিকে দুটো, টোটাল 5টা সংখ্যা, কত হচ্ছে দেখো 8 আর 9 হচ্ছে তোমার 17, 17 আর 7 হচ্ছে তোমাদের 24, 2 6 আর 2 হচ্ছে 8, 8 আর 5 13, 13 আর 17 হচ্ছে 27, বাই তোমাদের 5 কত হচ্ছে 5 5 25, 5 4 20, 8, তাহলে 54.8 কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, চলো নিজেরা ট্রাই করো, ভালো প্রশ্ন। দেখো বলেছে গোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান। এই হচ্ছে আমাদের একটা গোলক, এই হচ্ছে শঙ্কু, ঠিক আছে। তো গোলকের ব্যাসার্ধ সমান, শঙ্কুর ব্যাসার্ধ সমান, দুটোরই ব্যাসার্ধ কত বলেছে 3√2, ঠিক আছে। আর কি বলেছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা মানে 2πr², সেটা ইকুয়াল হচ্ছে শঙ্কুর পৃষ্ঠতলের না সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে। দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πrl, আর নিচে একটা বৃত্ত আছে তার ক্ষেত্রফল কত হয় πr² হয়। এই πr² এদিকে গেলে এটা হয়ে যাবে 3πr², ঠিক আছে। আর এখানে আছে πrl, এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি πr কেটে যাবে, তার মানে 3r এর যে ভ্যালু দাঁড়াবে সেটা l এর সমান। আর আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে l² এটা ইকুয়াল টু হয় h² প্লাস r² এর সাথে, ঠিক আছে। এটা ইকুয়াল টু এইটা আমাদের হয়, জাস্ট একটা মিনিট, h² আর r² এর সাথে, ঠিক আছে।
এবার দেখো এখানে এল আছে, তাহলে এল স্কোয়ার কী হবে, 3r স্কোয়ার হবে, এইটা ইকুয়াল টু কী হবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 3r স্কোয়ার মানে কত, এটা আমি এই পাশে করছি, 3r স্কোয়ার মানে কত, 9r স্কোয়ার, এদিকে একটা আর স্কোয়ার আছে, তার মানে 8r স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের এইচ স্কোয়ারের সমান। এখন 8 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে কী বোঝায়, 3√2 তার স্কোয়ার ইকুয়াল টু হবে আমাদের কি, এইচ স্কোয়ারের সমান হবে। ঠিক আছে, তার মানে এটা আসবে কত তোমাদের, জাস্ট এ মিনিট, কোথাও কোনো মিস্টেক হলো না তো, না মিস্টেক তো হয়নি, 9 তাহলে 8, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা এবার দেখো আমি যদি এইচ স্কোয়ার তুলে দিই, তাহলে এইদিকে রুট পড়বে, ভালো করে বোঝো, এইচ স্কোয়ার তুললে, আমি যদি এইচ স্কোয়ার তুলে দিই তাহলে এদিকে কী পড়বে, রুট পড়বে। দেখো 8-এর রুট হয় 2√2, ঠিক আছে, 8-এর যদি আমি এখানে রুট করি তাহলে 2√2, আর এর তো একটা স্কোয়ার আছে, স্কোয়ারের রুট কেটে বেরিয়ে যাবে, তার মানে এটা 3√2ই থাকবে। ঠিক আছে, 3√2 থাকবে। তো ইকুয়াল টু দেখো 3 দুগুণে 6 হচ্ছে, আর এখানে 2 আছে, 6 দুগুণে কত হবে, 12। কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, 12 সেমি। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেটিভ, যাদের সূত্রের প্রবলেম আছে, ঠোঁটস্থ নেই মুখস্থ আছে, ঠোঁটস্থ থাকলে তাড়াতাড়ি হবে, মুখস্থ থাকলে একটু দেরি হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে, একটি 30 মিটার উঁচু মিনারের শীর্ষ থেকে একজন ব্যক্তি 30 ডিগ্রি অবনতি কোণে একজন শিশুকে ভূমিতে খেলা করতে দেখলো। এই হচ্ছে মিনার, শিশুটা এই পয়েন্টে আছে, তো এই হচ্ছে তোমাদের একটা ত্রিভুজ তৈরি হচ্ছে দেখো, আর অবনতি কোণ বলেছে, তার মানে এই কোণটা হচ্ছে তোমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি মানে এটাও তোমাদের 30 ডিগ্রি হবে। ঠিক আছে, অপোজিট অ্যাঙ্গেল। এবং বলছে যে এই যে মিনারটা আছে, মিনারের যে উচ্চতা সেটাও তোমাদের বলেছে 30। দেখো এইটা আমাদের ডেফিনেটলি 90 ডিগ্রি, আর এটা 30 মানে এটা আমাদের 60, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, তো 180 ডিগ্রি, 90, 30, 60। ঠিক আছে, আমরা জানি যে এরকম যখন রেশিও হয় 30, 90, 60, তখন এইটা তোমাদের কত অ্যাঙ্গেল হয়ে যায়, 30-এর উল্টো দিকে যেটা বাহু সেটা আমাদের 1 ইউনিট হয়, আর 60-এর উল্টো দিকে যেটা বাহু সেটা আমাদের হয় √3 ইউনিট। ঠিক আছে, সেটা আমাদের কত হয়, √3 ইউনিট। এইটা আমাদের হয় 1 ইউনিট, আর এইটা আমাদের কত হয়, √3 ইউনিট। দেখো 1 ইউনিটের ভ্যালু 30 হয়, তাহলে √3 ইউনিটের ভ্যালু কত হবে, 30√3। ঠিক আছে, তো তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে যে মিনারের পাদদেশ, মানে এই সাপোজ ধর এক্স বিন্দু, আর শিশু খেলা করছে ওয়াই বিন্দুতে, এক্স ওয়াই এর মান বার করতে বলেছে। শিশুর সঙ্গে মিনারের পাদদেশের দূরত্ব কত, কত অ্যান্সার হবে, √3, মানে 30√3 অ্যান্সার হবে। দেখো এই যে ক্লিয়ার। চলো পরের প্রশ্ন, ইজি প্রশ্ন, কে এর কোন বৃহত্তম মানের জন্য, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বৃহত্তম মান বলেছে। এই রাশিটা, কোন রাশিটা, 24, 31, 2k, 6 অঙ্কের সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। দেখো 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য তাকে 2 এবং 3 এই দুটো দ্বারা বিভাজ্য হতে হয়, কারণ 6 হচ্ছে 2 × 3 করলে 6 হয়। ঠিক আছে, এবার দেখো কে এর মান কত হতে হবে। দেখো কে এর মান যাই হোক না কেন সেটা 2-এরই মাল্টিপিল হবে। এখানে অপশানে দেখো সব কটাই 2-এর মাল্টিপিল আছে, 4, 8, 0, 6, লাস্টে 0 থাকলেও 2 দিয়ে বিভাজ্য হয়। তো 2 দিয়ে আমার বিভাজ্যতা চেক করে লাভ নেই, আমি 3 দিয়ে বিভাজ্যতা চেক করি। 3 দিয়ে বিভাজ্যতা চেক করার নিয়ম কি, 3 দিয়ে বিভাজ্যতা চেক করার নিয়ম হচ্ছে, এখানে যে কটা ডিজিট আছে টপ কটার যোগফল তোমাদের 3 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, যে কটা যে ডিজিট আছে তাদের যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 4 আর 2 6, 6 আর 3 হচ্ছে তোমাদের 9, 9 আর 1 10, 10 আর 2 হচ্ছে কত আমাদের 12। ঠিক আছে, 12 হচ্ছে। ওকে, তাহলে কে এর মান কত হতে পারে, দেখো 12। আমরা যদি কে এর মান 0 বসাই, কে এর মান যদি আমরা 0 বসাই, জাস্ট আ মিনিট, ঠিক আছে, আমরা যদি কে এর মান 0 বসাই তাহলেও দেখো 0 দিচ্ছে, মানে 12 দিচ্ছে, কে এর মান 0 বসানো মানে কি 12 + 0 মানে 12, তো 12 দিচ্ছে, এটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের বৃহত্তম মান চেয়েছে, তাহলে 12 হবে না। আমরা যদি কে এর মান 1 বসাই, 1 বসাই তাহলে কী হবে, 12 + 1 13 হয়ে যাবে, 13 তো 3 দ্বারা বিভাজ্য নয়। 2 বসাই 14 হচ্ছে, হবে না। 3 বসালে দেখো 15 হচ্ছে, ওকে ক্লিয়ার, হতে পারে। আমরা যদি 4 বসাই তাহলে হয়ে যাচ্ছে আমাদের 16, হবে না। 5 বসালে 17 হচ্ছে, 6 বসালে আমাদের কত হচ্ছে, 18 হচ্ছে, 8 বসালে 20 হয়ে যাচ্ছে, 9 বসালে দেখতে পাচ্ছ আমাদের 21 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা 9 বসাতে পারি, 12 + 9 করলে আমাদের কত হচ্ছে, 21 হচ্ছে। ঠিক আছে,
এবার একটা জিনিস দেখো, ভালো করে বুঝবে। তাহলে কের মান আমি সর্বোচ্চ কী বসাতে পারি? দেখো এটা আমি নেব না, কারণ এটা সর্বনিম্ন, তারপরটাও নেব না, এই দুটো আমি বসাতে পারি। অর্থাৎ 6 বসাতে পারি আর 9 বসাতে পারি। দেখো 6 বসালে আমার হবে, 9 বসালে হবে না। কেন হবে না? কারণ সংখ্যাটাকে তো আবার 2 দ্বারা বিভাজ্য হতে হবে। আমি যদি কের মান 9 নিই, সেটা তো 2 দ্বারা বিভাজ্য হবে না। তো 3-এর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 6ই নিতে পারি, তাহলেই সেটা 2 দ্বারা বিভাজ্য হবে এবং কের মান সর্বোচ্চও হবে এবং সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? 6 এখানে কারেক্ট অ্যান্সার হবে। দেখো 0 কিন্তু অপশানে আছে, কিন্তু 0 আমরা নেব না, কারণ 0 হচ্ছে সর্বনিম্ন। 0 নিলেও হবে, 3 নিলেও হবে, 6 নিলেও হবে, 9 নিলেও হবে, কিন্তু 0 আর 6 আমরা নিতে পারতাম, ঠিক আছে? 3 আমরা নিতে পারবো না, সেম কারণে 9ও আমরা নিতে পারবো না, কারণ 3 নিলে 2 দ্বারা বিভাজ্য হবে না, 9 নিলেও 2 দ্বারা বিভাজ্য হবে না। 0 এবং 6 নিতে পারতাম, তার মধ্যে আমরা 6কে বাচ্ছি, কারণ 2 দ্বারা আবার বিভাজ্য হতে হবে। ক্লিয়ার? চলো পরের অঙ্ক। যেগুলো ইজি প্রশ্ন সেগুলোতে আমি তোমাদের সময় দিচ্ছি না বা অপশানও তোমাদের তুলে রাখছি না, যেমন আছে তেমনই রাখছি। এটা যেমন ইজি প্রশ্ন, এ ও বি একটি কাজ হাতে নিয়েছে এবং তাদের টোটাল যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে 18,750 টাকা, ঠিক আছে? মানে তারা পাবে। তো এই কাজের জন্য কত করছে? দিনে 20 দিনে সম্পন্ন করছে, আর বি এই কাজটা সম্পন্ন করতে পারে 30 দিনে। তাহলে এটা হচ্ছে তোমাদের বি। আর বলছে সি এর সাহায্য নিয়ে, মানে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, যদি তারা 3 জনে একসঙ্গে করে তবে তারা 8 দিনে করে। তো তুমি ক্লিয়ারলি দেখো, এদের যদি এলসিএম নেই, এলসিএম কত হচ্ছে 120, তার মানে 20 দিনে তারা 120 ইউনিট করছে, তাহলে একদিনে তারা 6 ইউনিট করবে। জাস্ট আ মিনিট, ঠিক আছে, একদিনে তারা তাহলে 6 ইউনিট করবে। বি করবে 4 দিনে, মানে একদিনে 4 ইউনিট করবে। আর এবিসি যদি টোটাল করে তাহলে একদিনে কত ইউনিট করবে? আমরা দেখতে পাচ্ছি 15 ইউনিট করবে, ঠিক আছে? এবার দেখো, তাহলে এ বি সি মিলে করে একদিনে 15 ইউনিট, আর এ আর বি মিলে করে 10 ইউনিট, তাহলে সি কত ইউনিট কাজ করবে একদিনে? আমরা দেখতে পাচ্ছি সি 15 - 10 মানে 5 ইউনিট করবে একদিনে। তোমাদের কি জিজ্ঞেস করেছে? সি কত টাকা পাবে? দেখো টোটাল হচ্ছে 15 ইউনিট, 15 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 18,750 টাকা। কারণ কি, যতটা কাজ আমরা পার ডে করি তার উপর বেস করে আমাদের টাকা হয়। তো 15 ইউনিটের ভ্যালু এত হয়, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে? 18,750/15। আর সি করে 5 ইউনিট, তো 5 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 5। এটা কাটলে তোমাদের হচ্ছে 3। তোমরা দেখতে পাচ্ছ 3 × 6 = 18, একটাই অপশানে 6 আছে না, দুটো অপশানে আছে, তাদের করো একটু। 3 × 6 = 18 হয়ে যাচ্ছে, 3 × 2 = 6, তো 62 যে অপশানে আছে ফার্স্টে সেটাই আমাদের কারেক্ট হবে, ঠিক আছে? ওকে, চল পরের প্রশ্ন। এটাও ইজি প্রশ্ন। একটি স্কুলে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যথাক্রমে 360, 520 এবং 280 জন শিক্ষার্থী আছে। এদেরকে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। তো বলছে বাসে করে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাস ভাড়া করতে হবে, অর্থাৎ বাসকে ভাড়া করতে হবে, বাসে করে নিয়ে যাওয়া হবে। বলেছে প্রতিটি বাসে যদি একই সংখ্যক শিক্ষার্থী থাকে এবং প্রতিটি বাসে যদি একই শ্রেণীর শিক্ষার্থী থাকে, তাহলে প্রতিটি বাসে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। কী করব এরকম ধরনের প্রশ্নে? 360, 520 আর 280 আমরা HCF মানে গসাগু বার করব। কী বার করব? গসাগু, ঠিক আছে? গসাগু বার করব। দেখো সবার লাস্টে 0 আছে, তার মানে এই সংখ্যাটা 10 দিয়ে তো ভাগ যাবি। এবার 0 ছেড়ে বাকি সংখ্যাগুলোকে দেখো, 36, 52 এবং 28 কত দ্বারা ভাগ যায়? 4 দ্বারা ভাগ যায়। তার মানে অ্যান্সার আমাদের হবে 4 × 10 মানে 40 আমাদের অ্যান্সার হবে। এদের গসাগুও 40ই হয়, ঠিক আছে? ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। এটা জল ভাত প্রশ্ন একদম, সব ক্যালকুলেটিভ প্রশ্ন আমি একসাথে নিয়ে নিই, ঠিক আছে? যেমন আগেরটা ছিল ক্যালকুলেটিভ, প্রথমে দেখতে পাচ্ছিলে তোমরা 5-6টা কোশ্চেন্স ক্যালকুলেটিভ করালাম। দেখো এখানে কি বলেছে, দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 3 and 5 আর তাদের যোগফল হচ্ছে 72। তাহলে 3 and 5 এদের যোগফল কত? 8। 8 ইউনিটের ভ্যালু কত? 72। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 9। তোমাদের কি জিজ্ঞেস করেছে? এদের সংখ্যাগুলো পার্থক্য কত? পার্থক্য কত? 2। 2 ইউনিটের ভ্যালু কত হবে? ডেফিনেটলি 9 × 2 মানে 18। চলো পরের প্রশ্ন। ইজি প্রশ্ন। 20 বছর আগে কিরণের বিয়ে হয়েছে, এখন কিরণের বয়স তার বিয়ের সময়কার বয়সের 11/7 গুণ। ধরে নিচ্ছি কিরণের বয়স তার বিয়ের সময় ছিল 1 ইউনিট, আর এখন বয়স বলছে 11/7 ইউনিট। রেশিও করো, কত হচ্ছে? 7:11, ঠিক আছে? মানে কিরণের যখন বিয়ে হয়েছিল তখন বয়স ছিল 7 আর এখন বয়স হচ্ছে তোমাদের 11, ঠিক আছে? তো বলছে 20 বছর আগে বিয়ে হয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি 4 বছর আগে বিয়ে হয়েছে। 4-এর ভ্যালু হচ্ছে 20,
তাহলে 1-এর ভ্যালু কত হবে 5। জিজ্ঞাসা কী করেছে 10 বছর পর কিরণের বয়স কত, এখন বয়স কত হবে 11 ইউনিট, কত হবে এখন বয়স 55। ঠিক আছে, 1-এর ভ্যালু যদি 5 হয় 11-এর ভ্যালু কত হবে 55। তোমাকে কী জিজ্ঞেস করেছে 10 বছর পরে, 55 + 10, অ্যান্সার কত হবে 65। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে পর্বত শিখরে দাঁড়িয়ে এক ব্যক্তি 30 ডিগ্রি অবনতি কোণে একটি নৌকাকে দেখতে পেলেন। তো এই হচ্ছে তোমাদের পর্বত শিখর। ঠিক আছে, আর নৌকাটা এরকম জায়গায় রয়েছে, সাপোজ ধরো এরকম জায়গায় নৌকাটা আছে, বা একটা কাজ করো একটু বাড়িয়ে দিই, পরবর্তীকালে আমার অসুবিধা হবে। ঠিক আছে, এইখানে ধরো সাপোজ নৌকাটা আছে, কোথায় আছে এই জায়গায় নৌকাটা আছে। ঠিক আছে, তো উনি 30 ডিগ্রি অবনতি কোণে দেখছেন। ঠিক আছে, মানে এই কোণটার মান তোমাদের 30 ডিগ্রি, আর যদি এর সঙ্গে লাইন যোগ করে দিই তাহলে এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানেও এই কোণটার মান তোমাদের 30 ডিগ্রি হবে। ক্লিয়ার হলো? এবার কি বলছে দেখো, এবার বলছে যে ওই নৌকাটা খানিকটা এগিয়ে এলো, ধরো এই জায়গা থেকে স্টার্ট করেছে এই পর্যন্ত এগিয়ে এলো, এবং এই পর্যন্ত এগিয়ে আসতে সময় লেগেছে 10 মিনিট। ঠিক আছে, তো আমরাও এখান থেকে এখানে একটা দাগ টেনে দিচ্ছি, এবং এখন যে কোণটা তৈরি হচ্ছে মানে টোটাল এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের কত 60 ডিগ্রি। আগে এটা কত ছিল 30 ডিগ্রি। দেখো এটা সবুজটা 30, মানে এই সবুজটাও তোমাদের 30 হবে, এটাও 30 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমাদের 60, মানে এটাও তোমাদের 60 হবে, 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে, এবার বলছে যে নৌকাটাকে কোথায় আসতে হবে, ধরো এটা এক্স পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের ওয়াই পয়েন্ট, নৌকাটাকে এক্স পয়েন্টে আসতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ওর লেগেছে 10 মিনিট, 10 মিনিট লেগেছে। ঠিক আছে, তো বলছে ওয়াই থেকে এক্সে যেতে ওর কত সময় লাগবে। কেন এক্স পয়েন্টে আসতে হবে, বলেছে যে এইখানে লোকটা দাঁড়িয়ে আছে, এই পয়েন্টে ধরো এটা এ পয়েন্ট, এ পয়েন্টে লোকটা দাঁড়িয়ে আছে, এ পয়েন্টের ঠিক নিচে যে পয়েন্ট আছে দেখো বলা আছে যে তীরের দিকে ধেয়ে আসছে ঠিক সেই বিন্দুতে, এই যে ঠিক সেই বিন্দুতে যেটি ওই ব্যক্তির ঠিক নিচে, বর্তমান লোকটা যদি এইখানে দাঁড়িয়ে থাকে পাহাড়ের চূড়ার উপরে, তার ঠিক নিচে মানে এই পয়েন্টে আসতে হবে, এক্স পয়েন্টে আসতে হবে। ঠিক আছে, তো এইখানে একটা পয়েন্ট আছে, ধরো এটা কিউ পয়েন্ট, তো কিউ থেকে ওয়াই পর্যন্ত সময় লেগেছে 10 মিনিট, তাহলে ওয়াই থেকে এক্স পর্যন্ত টোটাল কত সময় লাগবে এইটা তোমাকে করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এটা 60 রেশিওতে ধরি, আমরা জানি যে অনেকে হয়তো জানো না, বলে দিই 90, 60 অ্যান্ড 30 এই যদি রেশিও হয় তাহলে এটা হয়ে যায় 2 ইউনিট, এটা হয়ে যায় আমাদের √3 ইউনিট, এটা হয়ে যায় আমাদের 1 ইউনিট। মানে 90-এর বিপরীতে যে বাহু আছে তার রেশিও হবে 2 ইউনিট, 60 ডিগ্রির বিপরীতে যে বাহু আছে তার রেশিও হবে √3 ইউনিট, 30-র বিপরীতে যে বাহু আছে, 30-র সঙ্গে লাগোয়া বাহু না, 30-র বিপরীতে, 30-র দিকে তাকিয়ে তুমি যদি বিপরীতে দেখো তাহলে সেটা হয়ে যাবে তোমাদের 1 ইউনিট। এখানে 60 আছে, 60-র দিকে 60-তে দাঁড়িয়ে তুমি বিপরীত দিকে তাকাও, এই বাহুটাকে দেখতে পাচ্ছ, এই বাহু রেশিও কত হবে তোমাদের √3 ইউনিট। ঠিক আছে, তাহলে দেখো এইটা যদি 60 হয়, এই কোণটা, এই ত্রিভুজটাকে ধরো এ এক্স কিউ, এই ত্রিভুজটাকে দেখো, ছোটো ত্রিভুজটাকে দেখো, তাহলে এইটা যদি 60 এইটা আমাদের কত হবে 30 হবে, এই কোণটা 30 হবে। এই 30-তে দাঁড়িয়ে তুমি বিপরীত বাহু কোণটা দেখতে পাচ্ছ, এক্স কিউ দেখতে পাচ্ছ, তাহলে এক্স কিউ এর আমাদের ভ্যালু কত আসবে 1 ইউনিট, কত আসবে আমাদের ভ্যালু 1 ইউনিট, আমি নিচে লিখছি 1 ইউনিট। ঠিক আছে, এখান থেকে এইটুকুর ভ্যালু কত আসবে আমাদের 1 ইউনিট। ঠিক আছে, এখান থেকে এইটুকুর ভ্যালু কত, আচ্ছা আমি এখানে লিখছি 1 ইউনিট। ঠিক আছে, এখান থেকে এইটুকুর ভ্যালু কত আসবে আমাদের 1 ইউনিট। ঠিক আছে, এই এবার দেখো, এবার তুমি বড় ত্রিভুজটাকে দেখো, এইটা আমাদের 30, এইখানে দাঁড়িয়ে তুমি কোন বাহুটা দেখতে পাচ্ছ, এই বাহুটা দেখতে পাচ্ছ এ এক্স, তাহলে 30-র বিপরীতে যে বাহু থাকে তার ভ্যালু কী হয় 1 ইউনিট। এবার দেখো তুমি বড় যদি ত্রিভুজটা দেখো, এটা যদি 30 হয় তাহলে এই টোটালটা কত হয়ে যাচ্ছে, টোটালটা তোমাদের 60 ইউনিট হয়ে যাচ্ছে। টোটাল মানে কোনটা, এই টোটালটা, এটা 60 ইউনিট হয়ে যাচ্ছে। 60 ইউনিটের বিপরীত দিকে তাকালে তুমি কোন বাহুটা দেখতে পাচ্ছ, এক্স ওয়াই বাহু দেখতে পাচ্ছ, এক্স ওয়াই, এই টোটাল এক্স ওয়াই বাহুর তাহলে তোমার রেশিও কত হচ্ছে √3 ইউনিট। ঠিক আছে, এবার দেখো এ এক্সের ভ্যালু একবার বলছে √3, একবার বলছে 1, হতে পারে না, তাহলে 1টাকে আমাকে √3 করতে হবে। 1টাকে √3 করার জন্য কী করবো, 1-এর সঙ্গে আমি √3 গুণ করে দেবো, আর এই 1-এর সঙ্গে এই √3 রেশিও ছিল, কারণ আমি এ এক্স ওয়াইয়ে এ এক্স আর এক্স ওয়াই রেশিও কী পেয়েছিলাম 1 আর √3, তো রেশিও সম্পর্ক আছে, তো এখানে যদি আমি √3 দিয়ে গুণ করি এখানেও আমাকে √3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমার কত হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে 3 ইউনিট, আর এটা আমার কত হয়ে যাবে, এটা হয়ে যাবে √3 ইউনিট, যেটা হওয়ানোর দরকার ছিল।
তাহলে দেখো এক্স ওয়াই টোটাল হচ্ছে আমার 3 ইউনিট। দেখো এখান থেকে এইটা টোটালটা 3 ইউনিট হচ্ছে, তার মধ্যে এইটা আমার 1 ইউনিট, তাহলে এটা আমার কত ইউনিট হবে? 2 ইউনিট। 2 ইউনিটের জন্য যদি 10 মিনিট সময় লাগে, তাহলে 1 ইউনিটের জন্য কত মিনিট সময় লাগবে? 5 মিনিট সময় লাগবে। 2 ইউনিট দূরত্ব অতিক্রম করতে যদি 10 মিনিট সময় লাগে, তাহলে 1 ইউনিট দূরত্ব অতিক্রম করতে 5 মিনিট সময় লাগবে। তোমাকে বলে যে ওয়াই থেকে এক্সে আসতে কত সময় লাগবে? 5 + 10 15 মিনিট সময় লাগবে। ঠিক আছে, আমি করলে কোনো কিছু লিখতাম না, সলভ করতাম, তোমাদের বোঝাচ্ছি বলে লিখতে হলো। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটার জন্য আমি তোমাদের অপশান তুলিনি। কি বলছে? নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে 5.12 বছরের মেয়াদ পূর্তিতে 4,750 টাকা মূলধনের ওপর প্রাপ্ত সবৃদ্ধি মূল হচ্ছে এত, তোমাদের বার্ষিক শতকরা হার নির্ণয় করতে বলেছে সুদের। দেখো 4,750 টাকা ছিল, সেটা হয়ে গেছে কত? 6,840 টাকা। তাহলে সুদ কত? 90,20। তাহলে 2,090 টাকা হচ্ছে সুদ। কত বছরে এটা কত বছরে হয়েছে? আমরা দেখতে পাচ্ছি 5.5 ইয়ারে। ঠিক আছে, 5.5 ইয়ার। 5.5 ইয়ার মানে কি? 11/2। ঠিক আছে, 11/2 বছরে এটা হয়েছে। তাহলে দেখো 11/2 বছরে এই টাকাটা, এই যে 4,750 টাকার উপরে এই টাকা সুদ চাপছে। ঠিক আছে, ওকে। তো 1 বছরে কত চাপবে? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে রেশিও করো, এখানে হচ্ছে তোমাদের 1 বছরের রেশিও কী আসছে? আমরা দেখতে পাচ্ছি যে 2/11, তাই না? 11/2 বছরে যদি এই টাকাটা হয়, তাহলে 1 বছরে কত হবে? এত বাই 2/11 হবে। আর এততে সেটা কত, অর্থাৎ রেশিও আনছি আমরা কী করছি? আমরা ইন্টারেস্ট আর প্রিন্সিপালে একটা রেশিও করছি 1 বছরে। যদি এই টাকাটা আমাদের প্রিন্সিপাল হয় তখন 1 বছরে কত হচ্ছে? তো এখান থেকে আমরা দেখতে হচ্ছে এই শূন্য কেটে বেরিয়ে যাচ্ছে, এটা কাটছে, আমাদের কত হচ্ছে? 19 দিয়ে এটা কাটলে আমাদের হচ্ছে 25। ঠিক আছে, তাহলে 2/25 হচ্ছে আমাদের ইন্টারেস্ট এবং প্রিন্সিপালের রেশিও। কত হচ্ছে? 2/25। এবার আমাদের সুদের হার নির্বাচন করতে বলেছে, শতকরা সুদের হার। এবার আমাদের কি নির্বাচন করতে বলেছে? বার্ষিক সরল সুদের শতকরা হার কত। দেখো শতকরা কথার অর্থ কি? 100, মানে এই 25টা আমাদের তখন 100 হয়ে যাবে। 25 100 কী করা হয়? 4 গুণ করে। তাহলে 2কেও 4 গুণ করে দাও, এটা হয়ে যাচ্ছে 8। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? 8% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এভাবেও করতে পারো, তোমার যদি মনে হয় PTR/100 লাগিয়ে করবে তাও করতে পারো, ভেরি ইজি অঙ্ক। চলো পরের প্রশ্ন। এটা তোমাদের সুদ কষার প্রশ্ন, ওই জন্য অপশান তুলে দিয়েছি। চলো নিজেরা ট্রাই করো। প্রত্যেকটা শিফটে কিন্তু 4 থেকে 5টা করে সুদ কষা কিন্তু তোমাদের পড়েছে। দেখো কি বলছে যে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের ওপরে 3.13 বছরে বার্ষিক সুদ তোমাদের হার কত? সুদের হার কত? তোমাদের 15%। ঠিক আছে, এবং সরল সুদের পরিমাণ ওই একই মূলধনের ওপরে 5.12 বছরে বার্ষিক 12% হারে প্রাপ্ত সুদের, মানে সরল সুদের পরিমাণের থেকে এত টাকা কম। মানে এইটা কম, কার থেকে কম? এর থেকে কম। তার মানে এইটা বেশি, তাহলে 12%। ঠিক আছে, এবং এই 12%টা 1 বছরে, এখানে কত বছর বলেছে? 5.12 বছর, মানে 5 দুগুণে 10, 10 আর 1 11, মানে 11-2 বছরের জন্য বলেছে এটা। আর এটা বেশি, কার থেকে বেশি? 15% হারে 3.13 বছর, মানে 3 3 9 আর 10, 10-3 বছরের ক্ষেত্রে বেশি এটা। ঠিক আছে, তো দুটোর মধ্যে পার্থক্য কী হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এটা 6%, মানে 66, আর ওদিকে আমাদের কত হচ্ছে? 50। ঠিক আছে, অর্থাৎ 16% আমরা পার্থক্য পাচ্ছি। আর এখানে কত বলছে? 1840। তো 16%-এর ভ্যালু হচ্ছে 1840, 1%-এর ভ্যালু কত? 1840/16। আর 100%-এর ভ্যালু কত? কারণ 100%কে আমরা এখানে প্রিন্সিপাল ধরে নিয়েছি, প্রিন্সিপাল মানেই আমাদের মূলধন। ঠিক আছে, অ্যান্সার বের করো। অ্যান্সার তোমাদের কত হবে? 11,500। ঠিক আছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, চলো পরের প্রশ্ন। ইজি প্রশ্ন বলেছে a/2, 2a/3, a/4, 2a/5 এদের মধ্যমার মান হচ্ছে 6। মধ্যমা বলতে কী বোঝায়? ধরো সাপোজ 2, 3, 4, 5, 6 রয়েছে। মধ্যমা হচ্ছে মিডিল ভ্যালু। মধ্যমা হচ্ছে কি? মিডিল ভ্যালু। ঠিক আছে, এবং তখন মিডিল ভ্যালু হবে যখন তুমি ছোটো থেকে বড়োতে এদেরকে সাজিয়ে রাখবে। দেখো 2, 3, 4, 5, 6 ছোটো থেকে বড়োতে সাজানো রয়েছে, তো মিডিল ভ্যালু কোনটা হবে? 4 হবে। এখানে তেমনই এরকম আননোন কিছু ভ্যালু দেওয়া রয়েছে, যাদের মধ্যমা বলেছে 6, মানে মিডিল ভ্যালু কত বলেছে? 6। মুশকিল হচ্ছে এদেরকে অ্যারেঞ্জ করা নেই ছোটো থেকে বড়োতে। আমি একটা কাজ করছি,
আমি 2, 3, 4, 5-এর এলসিএম নিয়ে নিচ্ছি, সেটাকে আমি এ ধরে নেবো, তাহলে আমার এখানে কাটাকুটি করতে সুবিধা হবে। নতুবা তুমি ফ্র্যাকশনে বার করেও করতে পারো, একটু জটিল হয়ে যায়। দেখো 2 আর 4-এর এলসিএম কত হয়? 4 হয়। 3 আর 5-এর এলসিএম কত হয়? 15 হয়। তাহলে 4 আর 15 এলসিএম কত হবে? 60 হবে। এ ইকুয়াল টু আমি 60 ধরে নিচ্ছি। যদি এ ইকুয়াল টু 60 হয়, a/2 ইকুয়াল টু কত হবে? আমার হাফ হবে, 30 হবে, মুখোমুখি হয়ে যাবে। 2a মানে হচ্ছে 120, 120/3 মানে কত? 40, মানে 2a/3 মানে কত হবে? তাহলে আমার 40 হবে, ঠিক আছে। আচ্ছা, a/4 মানে কত হবে? 15 হবে, ঠিক আছে। a/4 মানে কত হবে? 15 হবে, 15, ওকে। আর তোমাদের কী আছে? 3a/5, তার মানে 180, 180/5 মানে 36, ঠিক আছে, 36 হবে। দেখো সব থেকে ছোটো কোনটা দেখতে পাচ্ছি? 15। এখানে কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5। আমাদের 3 নম্বরটা লাগবে, কারণ 3 নম্বর হচ্ছে মিডিলে থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে 1 নম্বর সংখ্যা, সব থেকে ছোটোটা। তারপর হচ্ছে এইটা 2 নম্বর সংখ্যা, তারপর হচ্ছে এটা 3 নম্বর সংখ্যা। এই 3 নম্বর সংখ্যাটাই আমাদের লাগবে, কারণ 3 নম্বরের ভ্যালু এখানে 6 দেওয়া আছে। আমাদের 36, কারণ 60 ধরেছে তাই, কিন্তু অঙ্কে বলছে 6। তো 1-এর ভ্যালু কত হবে? 6/36, তো 16। আর তোমাদের কী বার করতে বলেছে? এর ভ্যালু বার করতে বলেছে। এর ভ্যালু কত ধরেছিলাম? 10 ধরেছিলাম, 60 ধরেছিলাম। কত হবে আমাদের? 1/6 × 60। অ্যান্সার হবে তোমাদের 10, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি মেন্টাল ক্যালকুলেশন করছি, ওই জন্য 10 আমার আগে বেরিয়েছে। অ্যান্সার তোমাদের কত হবে? 10। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলছে একটা 36 সেমি এবং 16 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ধাতব পাত আছে। তাহলে এই হচ্ছে তোমাদের সেই পাত, ওকে। এর একটা হচ্ছে তোমাদের 36 সেমি আর একটা হচ্ছে তোমাদের 16 সেমি। এবার কি বলা হচ্ছে? এবার বলা হচ্ছে যে একটা 6 সেমি, একটা হচ্ছে তোমাদের 4 সেমি, র্যান্ডামলি কাটা হয়েছে। একটা সময় 2 সেমি কী করা হয়েছে? বৃত্ত কেটে নেওয়া হয়েছে। তো এটা 6 সেমির বৃত্ত, সাপোজ ধরো। এটা তোমাদের 4 সেমির বৃত্ত, এটা তোমাদের 2 সেমির বৃত্ত। কী করা হয়েছে? কেটে নেওয়া হয়েছে। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল কত হবে? দেখো এটা হচ্ছে π6² হবে, এটা π4² হবে, এটা π2² হবে। তাই পাই কমন নিয়ে নাও, আমাদের 22-এর সাথে কমন নিয়ে নাও। যদি কমন নাও, এটা তোমাদের কত হচ্ছে? 6² মানে 36, প্লাস 4² মানে 16, প্লাস 2² মানে 4, ঠিক আছে। তা টোটাল এই বৃত্তগুলোর ক্ষেত্রফল কী হচ্ছে আমাদের? তাহলে ইকুয়াল টু যদি দিই, দেখো এটা হচ্ছে তোমাদের 16 আর 4 হচ্ছে 20, 20 আর 36 হচ্ছে 56, 7 দিয়ে যদি 56কে কাটো তোমার হচ্ছে 8, তার মানে কত হচ্ছে? 22 × 8। তাহলে দেখো তোমাদের এখানে 36 × 16 ছিল, তাহলে 36 × 16, আর এখানে কত হচ্ছে? 22 × 8, ঠিক আছে। তো দেখো কী করবো আমি? দেখো 16 আর 8 আছে, কমন নাও, তার মানে 8 কমন গেলে এটা হচ্ছে তোমাদের 72, এটা আমার 22ই থাকছে, ঠিক আছে। তাহলে 8 × তোমাদের হচ্ছে এটা কত হবে? 50। 8 × 50 করলে কত হচ্ছে? 400। এবার বলে যে এই 400 হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো বর্গক্ষেত্রে এক একটা বাহুর দৈর্ঘ্য এ, ক্ষেত্রফল a², a² ইকুয়াল যদি 400 হয়, এর ভ্যালু কত হবে? 20। কারেক্ট অ্যান্সার 20 হবে। ইজি প্রশ্ন এগুলো ইজি প্রশ্ন, ওই জন্য আমি তোমাদের জাস্ট কোনোরকম কিছু অপশান তুলছি না। কিন্তু হ্যাঁ, ইজি প্রশ্ন হলেও এগুলো একটু লেন্দি প্রশ্ন, মানে ক্যালকুলেট করতে করতে যেতে হবে। যে যত স্পিডে করবে তার তত সুবিধা হবে। চলো পরের প্রশ্ন। এটাও ইজি প্রশ্ন, ওই জন্য আমি তোমাদের অপশান তুলিনি। নল এ ট্যাঙ্কের 50% ভর্তি করতে 4 ঘন্টা সময় লাগে, আর নল বি এর ওই একই ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করতে পারে 12 ঘন্টা। তার মানে এ হাফ ভর্তি করে 4 ঘন্টায়, তাহলে একাংশ ভর্তি করবে 8 ঘন্টায়, আর বি টোটাল একাংশ ভর্তি করে 12 ঘন্টায়, ঠিক আছে। তো এলসিএম যদি নাও, তুমি দেখতে পাচ্ছ 24 এলসিএম হবে। একদম ইজি প্রশ্ন, ঠিক আছে। তো 24 এলসিএম নাও, তো এটা হবে তোমাদের 3 ইউনিট, এটা হবে তোমাদের 2 ইউনিট। এবার কী বলছে? যদি দুটি নল একই সময় খুলে দেওয়া হয়, তার মানে টোটাল 5 ইউনিট তারা ফিল করবে, ঠিক আছে। তো 24/5 এই তোমাদের হবে। দেখতে পাচ্ছ 4 ঘন্টা, আর এটা তোমাদের 4/5, 4 ঘন্টা 4/5 মিনিট। 4/5 মিনিটকে তুমি যদি 60 দিয়ে ভাগ করো, এটা তোমাদের 12 চলে আসবে। তো অ্যান্সার কত হবে? 4 ঘন্টা 48 মিনিট হলো। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে যদি আমাদের 2 + √3/2 - √3 হয়, তাহলে এক্সের ভ্যালু, তাহলে এইটার ভ্যালু কত? এটাও ইজি প্রশ্ন। দেখো 2 + √3 তোমাদের বলেছে, আর নিচে বলেছে 2 - √3। করণীয় নিরসন তুমি করতে পারো, ডেফিনেটলি করতে পারো, করো।
এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি এটা তোমাদের কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার পড়ছে, ঠিক আছে। নিচে দেখো তোমাদের মাইনাস ভ্যালু দেওয়া আছে, প্রবলেম তোমাদের এইটা করবে। ওপরে আমাদের কী হবে, ওপরে আমাদের হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। আর নিচে আমাদের কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। রেল খুব চালাক, উল্টে দিয়েছে, ঠিক আছে, ব্যাস আর কিছু না। এটা ওপরটা আমাদের 1 হয়ে যাবে। নিচে আমাদের কী হবে, এ স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস বি স্কোয়ার মানে কত হবে, আর বি স্কোয়ার পরে করছি, বি স্কোয়ার 3 হয়ে যাবে। আর এখানে আমাদের কত হবে, এটা প্লাসে থাকবে, তার মানে 7 আসবে আমাদের। 2ab মানে 2 ইন্টু √3 মানে 4√3, ঠিক আছে, এই আসবে। তার মানে বেসিক্যালি এটা কী হবে 1/7 মাইনাস 4√3, ঠিক আছে। এইবার এরকম থাকলে আমাদের কী করতে হয়, আবার কর্ণনিয়সন করতে হয়, ঠিক আছে। তো যদি তুমি কর্ণনিয়সন করো, তুমি দেখতে পাচ্ছ মানে নিচে আমাদের মাইনাস ভ্যালু চলে এসছে, সেই যাই থাক না কেন আমাদের কর্ণনিয়সন করতেই হবে। তো নিচে আমরা প্লাস ভ্যালু দিয়ে ওপর নিচে গুণ করব। তো 7 তার স্কোয়ার বাই তোমাদের মানে মাইনাস তোমাদের 4/√3 তার স্কোয়ার, এই হবে নিচে। আর ওপরে তোমাদের থাকবে 7 প্লাস 4√3, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ 7 স্কোয়ার মানে 49 হবে, এটা হবে 4 4 16 ইন্টু 3 মানে 38 হবে। নিচে আমাদের থাকবে 1, তাহলে এটা হয়ে যাবে আমাদের 7 প্লাস 4√3। এইবার কি করতে বলেছে, এইবার তোমাকে করতে বলেছে যে তাহলে এক্স মাইনাস 7-এর স্কোয়ার কত। দেখো এইটা হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু আমাদের তাহলে কী এসছে, এইটা হচ্ছে এক্সের ভ্যালু এসছে, ঠিক আছে। এর থেকে তোমাকে কী করতে বলেছে, 7 বিয়োগ করতে বলেছে। 7 বিয়োগ করলে কী হয়, এই 7 আর ওই সেই 7 কেটে বেরিয়ে যাবে, তাহলে বেঁচে থাকবে আমাদের কত 4√3 তার হোল স্কোয়ার আমাদের বেঁচে থাকবে। তো এইটা স্কোয়ার করলে কত হয়, একটু আগে আমরা দেখলাম এটা স্কোয়ার করলে আমাদের 48 আসছিল, তাহলে অ্যান্সার আমাদের কী হবে 48, ঠিক আছে। এছাড়াও আরও দুটো প্রশ্ন ছিল, একটা তোমাদের ভুলবশত এই হয়েছে এরকম একটা প্রশ্ন ছিল, ওটা 90/সামথিং হবে, 90/সামথিং করলে অ্যান্সার পেয়ে যাবে। 90/2.25 এরকম সামথিং ছিল, ওই 90/2.25 করো অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই টোটাল প্রশ্ন তোমাদের ছিল, বাকি প্রশ্নগুলো এত ইজি মানে খুবই ইজি, সেই জন্য আমি আর নিলাম না। এই প্রশ্নগুলো তোমাদের ক্যালকুলেটিভ ছিল, কীভাবে করবে দেখিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ। কিছুক্ষণ পরে PDF দিয়ে দেওয়া হবে, ডাউনলোড করে নিও, আর এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে থাকো। আর নেক্সট যে শিফটে আছে, যেমন এই 9th যে তোমাদের মে তার যে ফার্স্ট শিফট, সেটাও তোমাদের আমি আজকেই সলভ করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।